হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আর দেরি করছি না। ডাব্লিউবিজির ক্লাস আজ থেকে কেমিস্ট্রি শুরু হয়ে যাচ্ছে। আমি চলে এসেছি ডাব্লিউবিজি কেমিস্ট্রির পোর্শন নিয়ে। আচ্ছা, অলরেডি ফিজিক্স ক্লাস তোমাদের চলে এসছে। কেমিস্ট্রিতে দেখতেই পাচ্ছ, অনেকের দেখে মনে হতে পারে যে স্যার এরকম একটা হালকা টপিক করাচ্ছেন। দেখো, এই মুহূর্তে আমাদের এই টপিকটাকে আমি যেভাবে করাবো সেটা শুধুমাত্র তুমি রেডক্স হিসেবে দেখলে কিন্তু বুঝবে না। যেটা বিষয় এখানে আমি ডাইরেক্ট তোমাকে, আমাদের এখন সময় খুব কম, তো কম সময় ম্যাক্সিমাম কভারেজ যদি পেতে হয় তার মানে চ্যাপ্টারকে ইন্টার রিলেট করে করতে হবে। আমরা অক্সিডেশন নাম্বারের কোথায় কি প্রয়োগ আছে সেই জায়গাগুলো একবারে কভার করে বিষয়টাকে ডিল করার চেষ্টা করব। তো সেই কারণে বললাম যে ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। এটা ধরে ধরে বিষয়টাকে দেখো, এইভাবে পুরো জিনিসটা আমি দেখাবো এবং প্রবলেমও অবশ্যই করাবো। আর কি, পড়াশুনো কিন্তু খুব মন দিয়ে করো। আমাদের ক্লাসের যে ডিপিপি গুলো সেগুলো কমিউনিটি পোস্টের থ্রু দিয়ে বলে দেব, কিন্তু তাও আমি একটা জিনিস বলছি যে প্রতিটা তুমি যে ডিপিপি সেটা ভিডিওর পিন কমেন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ক্লাস হয়ে গেল, তার পরে ধরো 3-4 ঘন্টার মধ্যেই আমরা জিনিসটা অ্যাভেলেবেল করে দেব। তো ওই জন্যে দেরি না করে ডাউনলোড করবে। হাই ইল্ড ডিপিপি থাকবে বেশ কিছু প্রশ্নের, তো সেগুলো কিন্তু সলভ করবে। এবং আগামী সপ্তাহেই মক টেস্ট চলে আসছে, মক টেস্টের সিলেবাসও আমরা 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো। তো দেরি না করে মূল কাজে চলে যাও। প্রিপারেশন কিন্তু নিজের পিকে পৌঁছতে হবে, কারণ তুমি তোমার উত্থানের কারণ। তোমার উত্থান তোমার হাত দিয়ে হবে, আমরা নিমিত্ত মাত্র, আমরা শুধু তোমায় সাহায্য করতে পারি, কিন্তু সমস্তটা তোমার হাতে রয়েছে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আচ্ছা, অক্সিডেশন স্টেট বা জারণ স্তরের বিষয় যেটা বলার, এ তো বলারই রয়েছে। হ্যাঁ, আচ্ছা, অক্সিডেশন স্টেটে কোন কোন ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো, অক্সিডেশন স্টেট বলতে বা জারণ স্তর বলতে কি অনেক কিছু বোঝায়। এবার আমরা এখানে তোমাদের বেসিক্স অলরেডি এখানে অনেকে অনেক কিছু জানে। আমি বেশ কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে যাব যেগুলো এই পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু জায়গাকে বোঝার দরকার রয়েছে। যেটা হচ্ছে, ধরো তুমি কিরকম বলি, জারণ অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সির মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? যে ভ্যালেন্সির ক্ষেত্রে ধরো তুমি কাউকে বলছো দ্বিযোজী বা ত্রিযোজী, এর মানে কি তার ভ্যালেন্সি হয় 2 নয় 3। কিন্তু অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষয় আসবে না। অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে কি আসবে? অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট নাম্বারটাই তুমি বসাবে, কিন্তু তার সঙ্গে একটা পজিটিভ বা নেগেটিভ সাইন থাকবে। ভ্যালেন্সি বা যোজ্যতা ভীষণভাবে একটি পূর্ণ সংখ্যা হবে। জারণ স্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার কোনো বালাই নেই, পূর্ণ সংখ্যা হতেও পারে, পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশও হতে পারে। আর কি হতে পারে? জারণ স্তরের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, পজিটিভ নেগেটিভ জিরো ফ্র্যাকশন যা ইচ্ছা হতে পারে, কিন্তু যোজ্যতার ক্ষেত্রে সেটা সবসময় পূর্ণ সংখ্যা, যেটা বললাম। এছাড়া কি যোজ্যতার বেশ কিছু লিমিটেশন আছে। যোজ্যতার যে কনসেপ্টটা সেটা মূলত অক্টেটকে কেন্দ্র করে তৈরি হয়, অষ্টক বা অক্টেটকে কেন্দ্র করে চলে। জারণ স্তরের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম নেই। জারণ স্তরের ক্ষেত্রে এই ধরনের কোথাও কোনো প্রবলেম নেই। এটা সম্পূর্ণভাবে একটি কি বলবো, জারণ স্তর হচ্ছে কোনো যৌগের মধ্যে কোনো মৌলের ধারণ ক্ষমতাকে বোঝায়। সেই মৌল কার 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 সঙ্গে যুক্ত রয়েছে সেই অনুযায়ী তার জারণ স্তরের কম বেশি হওয়াটা নির্ভর করে। এই বেসিক কিছু ফান্ডামেন্টাল জায়গা তোমাদের জানা অলরেডি আছে, তো আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনের থ্রু দিয়ে বিষয়টাকে জানবো। যেমন ধরো,
আমি যদি তোমাকে প্রশ্নের মধ্যে দিয়েই বিষয়টাকে বলি, দেখো এখানে আমাদের প্রবলেমকে দিয়েই প্রবলেমকে কাটতে হবে। তো ব্যাপারটা কি বললাম, ধরো আমি এখানে তোমাকে একটা খুব কমন জিনিসপত্র নিয়ে আসি। যেমন ধরো আমি তোমাকে সালফার নিয়ে একটি এলিমেন্ট হিসেবে, ধরো প্রথমে আমি অক্সিজেন নিয়ে কাজ করি, ঠিক আছে? অক্সিজেনের রোলটা কি হবে? অক্সিজেন নিয়ে প্রথমে আমি কাজ করি। দেখো অক্সিজেন কিভাবে আমাকে সাহায্য করবে। অক্সিজেনের বেশ কিছু কম্পাউন্ড আমরা তুলে নিই। আমরা তুলে নিলাম H2O, আমরা তুলে নিলাম O2, আমরা তুলে নিলাম H2O2, আমরা তুলে নিলাম OF2, আমরা তুলে নিলাম F2O2। এরকম বেশ কিছু অক্সিজেনের কম্পাউন্ড আমরা তুলে নিলাম। এবার তুলে নেওয়াতে কোনো সমস্যা নেই। তুমি এখানে যেটা দেখবে, দেখো যদি যোজ্যতার কথা বলো, যোজ্যতা আমাদের অলওয়েজ একটাই জিনিস শেখায় ভাই। যোজ্যতা আমাদের যেটা শেখায় যে ভাই অক্সিজেনের যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2। তাহলে তুমি এইখানে যদি খেয়াল করো, জারণ স্তর, এখানে আমরা জারণ স্তর ফাইন্ড আউট করব প্রতিটা ক্ষেত্রে অক্সিজেনের। তাহলে নিয়ম কি? যার জারণ স্তর ক্যালকুলেট করা হয় তাকে এক্স কনসিডার করা হবে, এবং তার সাথে যারা যুক্ত রয়েছে, তার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের যোজ্যতা এই। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, এই যে অক্সিজেন, অক্সিজেন একটি অধাতু বা নন মেটাল। অক্সিজেনের সাথে যারা যুক্ত রয়েছে অর্থাৎ হাইড্রোজেন, হাইড্রোজেনকে বলা হবে সাবস্টিটিউয়েন্ট। কি বলা হবে? সাবস্টিটিউয়েন্ট। যখন নন মেটাল বা অধাতুর সঙ্গে কোনো জিনিস সংযুক্ত থাকে তাকে বলা হয় সাবস্টিটিউয়েন্ট, আর যখন মেটালের সঙ্গে কোনো জিনিস সংযুক্ত থাকে তাকে বলা হবে লাইগ্যান্ড বা লিগ্যান্ড। এটা এর আগেও আমি বারবার বলেছি। তো এক্স এর জায়গাতে যার জারণ স্তর তুমি ফাইন্ড আউট করবে তাকে এক্স কনসিডার করো, করে তার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জারণ স্তরগুলো বসিয়ে দাও। হাইড্রোজেনের স্বাভাবিকভাবেই জারণ স্তর হবে 1 ইকুয়াল টু 0। কেন ইকুয়াল টু 0? কারণ মলিকিউলটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, মলিকিউলের মধ্যে কোথাও কোনো আধান বা চার্জ অবস্থান করে না। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে খুব সহজেই অক্সিজেনের জারণ স্তর পাওয়া যাবে -2। খুব ভালো কথা, -2 পেলাম। তাহলে অক্সিজেনের যে -2 জারণ স্তর আমরা পাচ্ছি, তার মানে H2O তে অক্সিজেন হচ্ছে -2 হিসেবে রয়েছে। খুব ভালো কথা। এবার দেখো কাকতালীয় ভাবে পরেরটাতেই অক্সিজেনের জারণ স্তর হয়ে যাবে 0। তুমি বলবে কেন স্যার? তার কারণ হচ্ছে অক্সিজেন O2 হচ্ছে একটা পিওর মলিকিউল, এটা একটা পিওর কম্পাউন্ড। মানে এবার তুমি বলবে পিওর কম্পাউন্ডের ব্যাপারটা কি? পিওর কম্পাউন্ড মানে কি শুদ্ধ যৌগ? হ্যাঁ, বাংলা করলে তাই দাঁড়ায়। পিওর কম্পাউন্ড কেন? এখানে একটি অক্সিজেন আরেকটি অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধনরত। এবার যেহেতু দুটি অক্সিজেন একই পরমাণু এবং উভয়ের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির কোনো রকম ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কিন্তু জারণ স্তর বা অক্সিডেশন নাম্বারের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি কোনোভাবে যদি জারণ স্তরের পৃথকীকরণ করতে চাও তাহলে তোমাকে জারণ স্তর পৃথক করার ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির একটা বিরাট অবদান তোমাকে দেখাতে হবে। এখানে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির ডেল্টা ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0, তার মানে দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই, তার মানে কোনো একটি দিকে ইলেকট্রন বেশি ধাবিত হবে না।
যদি বেশি ধাবিত না হয় তার মানে জারণ স্তরেও কোনো পরিবর্তন আসবে না, মানে প্লাস মাইনাস তৈরি তো হতে পারছে না। O2, শুধু O2 নয়, যে কোনো পিওর কম্পাউন্ড Cl2, O2, F2, N2, H2 এদের প্রত্যেকের জন্য অক্সিডেশন স্টেটের ভ্যালু 0। আর কাদের জন্য 0? আর অক্সিডেশন স্টেটের ভ্যালু 0 হচ্ছে কোনো মৌলের সব থেকে স্টেবল অ্যালোট্রোপিক ফর্মের জায়গায়, থার্মোডাইনামিক্যালি স্টেবল, যেমন তাপগতীয়ভাবে স্থায়িত্বপ্রাপ্ত যে সমস্ত বহুরূপীয় ফর্ম, অ্যালোট্রপি মানে বহুরূপতা, তো সেই ফর্মগুলি, যেমন ধরো কার্বনের সলিডে গ্রাফাইট, কার্বনের ক্ষেত্রে আমাদের ডায়মন্ড, তারপরে ধরো বা আমাদের P4 ফসফরাস, এদের কার্বন সলিড ডায়মন্ড হতে পারে, গ্রাফাইট হতে পারে। এদিকে ক্যাটিনেশনের কারণে ফসফরাস P4 এ জারণ স্তর 0, ক্যাটিনেশনের কারণে এই যে ক্রাউন শেপ S8 জারণ স্তর 0। তারপরে বেশ কিছু অর্গ্যানিক কম্পাউন্ড গুলো, যেমন ধরো অ্যালকেন, এদের ক্ষেত্রেও সেইভাবে জারণ স্তরের কোনো বিশেষ চেঞ্জ, বা ধরো অ্যালকেনকে আমি যদি ওইভাবে নাও লিখি, কিছু জায়গায় প্রয়োগ করতে হতে পারে। এই সমস্ত যে পিওর কম্পাউন্ড গুলো, এদের জারণ স্তর কিন্তু টেকনিক্যালি 0 হবে, 0 অক্সিডেশন স্টেট। কেন? তোমাকে রিজন তো বলেই দিলাম, যে ইলেকট্রোনেগেটিভিটির ভাই সেই অর্থে কোনো ডিফারেন্স দেখা যায় না। তুমি যদি এখানে তাকিয়ে দেখো P4 এরকম একটা টেট্রাহেড্রাল ইউনিট ক্রিয়েট করবে, দেখো সবাই ফসফরাসের সাথে ফসফরাসই বন্ধনরত। দেখো S8 সালফারের সঙ্গে সালফার বন্ধনরত, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অ্যাজ সাচ নেই বললেই চলে, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সেই অর্থে খুব পার্থক্য বিশেষ কিছু নেই। তড়িৎ ঋণাত্মকতার অ্যাজ সাচ খুব একটা পার্থক্য বা পৃথকীকরণের জায়গা এখানে বর্তমান নয়, এটা হচ্ছে পয়েন্ট। তো এগুলোর ক্ষেত্রে অলওয়েজ জারণ স্তর কত হবে? জারণ স্তর হবে 0। তো এইটা তো গেল। এবার চলে আসি আমি H2O2। H2O2-র ক্ষেত্রে তুমি অক্সিজেনের জেনারেলি 0টাও ঠিক ছিল, -2 তো অক্সিজেনের স্বাভাবিকভাবেই হয়। কেন? কারণ অক্সিজেনের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি 1s2, 2s2, 2p4, তাহলে সর্ববহিস্থ কক্ষে যথাক্রমে 6টা ইলেকট্রন বর্তমান, তুমি খুব সহজেই দুটো নিয়ে নেবে, নিয়ে 8 হয়ে যাবে। কেমিস্ট্রিতে যে গ্রহণ করে সে মাইনাস, আর যে বর্জন করে সে প্লাস, এটা তো তুমি অলরেডি জানো, এটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। তো যেটা বলার জায়গা, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে -2টা স্বাভাবিক বিষয়, 0টাও জাস্টিফাইড। এবার H2O2 কেন এত ইম্পর্টেন্ট? H2O2-র আলাদা করে গ্রহণযোগ্যতা একটাই কারণে রয়েছে, সেটায় আসি। H2O2-তে দুটো অক্সিজেন, তার মানে 2x। এই ভিডিও লেকচারটা আরেকটা জিনিস বলি, আমি প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র WBJEE তে থাম্বনেল দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। WBJEE ছাড়াও নিট অ্যাসপিরেন্টসদের জন্য এটা অসাধারণ একটা কন্টেন্ট হতে চলেছে। যেই মেন যারা দিতে চলেছ তাদের জন্যেও এটা ভীষণ কার্যকরী, কারণ আমি এখানে দেখো কতগুলো জায়গাকে কভার করি। বিশ্বাস করো, এটা প্রত্যেকের কাজে লাগবে, প্রত্যেকের কাজে লাগবে। আমি সেই গ্যারান্টি তোমার নিচ্ছি যে এই কন্টেন্টে সব থাকবে। আচ্ছা, যা বলছিলাম, তো
তো তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে অদ্ভুত ভাবে তুমি এক্স এর ভ্যালু দেখো, এটাকে লোকজন এক্সেপশন বলে চালিয়ে দেবে। এক্স এর ভ্যালু -1 আসছে। এক্স এর ভ্যালু -1 কি আসা সম্ভব? ভ্যালেন্সির দিক থেকে দেখলে আসা সম্ভব নয়, কিন্তু জারণ স্তরের দিক থেকে দেখলে অবশ্যই আসা সম্ভব। অবশ্যই আসা সম্ভব। কিভাবে? এটাকে বলা হয় ওপেন বুক স্ট্রাকচার। এই যে H2O2 যে গঠন কাঠামো সেটা এরকম, H2O2 হচ্ছে এই ধরনের গঠন কাঠামো। আচ্ছা, ওপেন বুক স্ট্রাকচার এর ওপরে বিস্তারে বলবো। আচ্ছা, দুটি অক্সিজেন নিজেদের মধ্যে এক বন্ধনরত, দুটি অক্সিজেন নিজেদের মধ্যে এককভাবে বন্ধনরত, এবং এই এককভাবে বন্ধনরত হওয়ায় এটাকে কি বলা হয়? এটাকে বাংলায় বলে পারক্স বন্ধন, ইংলিশে বলে পারক্স লিঙ্কেজ। দুটোই বলে দিলাম, পারক্স বন্ধন বা পারক্স লিঙ্কেজ। এখানে দেখো অক্সিজেন, তুমি যদি ভালো করে দেখো -1 ব্যাখ্যা কি দেবে? -1 ব্যাখ্যা দেবে হচ্ছে ভাই, অক্সিজেন একদিকে শুধু অক্সিজেনের সঙ্গে বন্ধনরত, তার মানে এই দিকে তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। যেটুকু পার্থক্য আছে সেটা এই দিক থেকে আছে, এবং এখানে হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক। ফলে হাইড্রোজেন থেকে অক্সিজেন ইলেকট্রন টেনে নেয়, এবং হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ, অক্সিজেনে ডেল্টা নেগেটিভ আসে। সেই জন্যে একটা অক্সিজেন -1। এদিকেও ব্যাখ্যা তাই, হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে ইলেকট্রন টেনে নেবে, কারণ অক্সিজেন পর্যায় সারণীতে দ্বিতীয় সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল, তাই জন্য এটা হবে। পয়েন্টটা ক্লিয়ার? এইটা বলতে চাইছি যে এই যে পারক্স লিঙ্কেজ, পারক্স বন্ধন, এখানে অক্সিজেন অক্সিজেন এক বন্ধনরত, এখানে প্রত্যেক কটা অক্সিজেন -1 জারণ স্তর অ্যাচিভ করছে। বুঝতে পারলে পয়েন্টটা? -1 জারণ স্তর অ্যাচিভ করছে, এটা বলতে চাইলাম তোমায়। তাহলে H2O2 হলো। এবার আছে আমার কাছে OF2। দেখো এটাও অক্সিজেনের একটা বিদঘুটে ধরনের কম্পাউন্ড, এটা কিন্তু মোটেই স্টেবল অক্সাইড নয়, এটা একেবারেই স্টেবল অক্সাইড নয়। এখানে যদি অক্সিজেনকে তুমি ক্যালকুলেট করতে যাও, এটা প্লাস, ভেরি সরি, ফ্লুরিন গুলো -1 গুণ 2, এখানেও অক্সিজেন একটা এক্সেপশনাল ডেটা শো করে, +2। OF2 ভীষণভাবে হাইলি আনস্টেবল, হাইলি আনস্টেবল, +2। এইখানে যে এক্সোথার্মিসিটি, অক্সিজেন নন পোলার, এই নন মেটাল, অধাতু, ইলেকট্রন গ্রহণে আসক্ত থাকবে, ইলেকট্রন বর্জনে নয়। এখানে দুটো ইলেকট্রন বর্জন সম্ভব নয়, একটা বর্জন করতে পারে, একটা বর্জন করলে নাইট্রোজেনের অর্ধপূর্ণ উপকক্ষ পাবে, কিন্তু দুটো খুব ডিফিকাল্ট টাস্ক। F2O2 শেষেরটায় যদি এখানে H2O2 F2O2 কেমিক্যাল বন্ডিং, একটা খুব ভালো কোয়েশ্চেন করাবো। -1 গুণ 2, তাহলে এখানে আবার দেখো অক্সিজেন পাচ্ছি, এটাও যে খুব স্থায়িত্বপ্রাপ্ত তা নয়, স্টিল। তাহলে দেখো একই অক্সিজেন পাঁচখানা আলাদা আলাদা জারণ স্তর পেলাম, +2, +1, -1, 0, এইখানে হ্যাঁ -2 এবং 0। তার মানে অক্সিজেনের মধ্যে কি কি জারণ স্তর সম্ভব, এখান থেকে তোমাকে জারণ স্তরের লিস্ট করে দেওয়া যাবে। অক্সিজেনের মধ্যে তোমার কি কি হলো? -2, 0, -1, +1,
+2। এই এতগুলো জারণ স্তর আমরা পাচ্ছি অক্সিজেনের, কিন্তু এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কার ওপরে? অক্সিজেন কার সঙ্গে বন্ধনরত আছে, অক্সিজেন কার সহিত বন্ধনরত, এই বিষয়ের ওপরে এটা নির্ভরশীল। আমি বা তুমি ইচ্ছে হলো বসিয়ে দিলাম, একদমই এটা এরকম কিন্তু নয়। ঠিক আছে? আচ্ছা, এবার অক্সিজেন থেকে শুরু করলাম, এবার আমি চলে আসব সালফারের ক্ষেত্রে। আচ্ছা, বেশ কিছু জায়গা আমি এখানে এক্সপ্লেন করব, যেগুলো খুব একটা এক্সপ্লানেশন তোমরা অনেক সময় জানো না। আমরা সালফারের একদম না, অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, এইটা এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে পাওয়া, মুহূর্ত যাক জন্মের মতো অন্ধ জাতিস্বর, গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃতি অক্ষর। মনে করো না কিছু, গান গেয়ে ফেললাম। ছেঁড়া তাল পাতা পথিক পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে। আচ্ছা, আমরা সালফারের কিছু অক্সো অ্যাসিডস কে তুলে নেব। এবার তুমি বলতে পারো, স্যার এটার কি উদ্দেশ্য, এটা কেন আমরা করছি, এগুলো করার কি খুব প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে, কিছু প্রয়োজনীয়তা নিঃসন্দেহে রয়েছে। হ্যাঁ, এটা দেখ কি হচ্ছে, কি বিষয়বস্তু। আমরা প্রতিটা জায়গায় সালফারের জারণ স্তর ক্যালকুলেট করব। সালফারের জারণ স্তর আমি একটু ধরে ধরে জিনিসগুলো করাবো। সালফারের জারণ স্তরের মধ্যে আমাদের কি কি বিষয় উত্থাপন হবে? প্রথমটায় তুমি যদি কোনো রকম ভনিতা না করে জাস্ট বেসিক ক্যালকুলেশন করো, তুমি পাবে সালফারকে -2। তুমি বলবে এটা তো কারেক্টই আছে স্যার, অক্সিজেনের গ্রুপে থাকে, সালফারের জন্য তো একদম পারফেক্ট আছে। আমিও একমত যে এটা সালফারের জন্য একদম পারফেক্ট আছে। তারপরেরটায় খুব স্বাভাবিকভাবেই তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই, সালফার 0। তারপরেরটায় যদি দেখো, সালফারকে কত হবে এক্স, আর অক্সিজেন গুলোর মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, -2 গুণ 2 +4। সালফারের এখানে জারণ স্তর হলো যথাক্রমে +4। আচ্ছা, এখানে একটা দুর্দান্ত ব্যাখ্যাও দেব, একটা দারুণ ব্যাখ্যাও দেবো আমি এখানে। মাথায় রাখো, জারণ স্তর সিলেক্ট করা এই জন্যেই কারণ এরপরে ইনঅর্গ্যানিকের পি ব্লক, ডি অ্যান্ড এফ, অর্গ্যানিকের প্র্যাকটিক্যাল আছে, এমনি বিভিন্ন জায়গাকে তোমার কভার করে দেবো। আচ্ছা, H2SO4, H2SO4 এর ক্ষেত্রে তুমি এইভাবে ক্যালকুলেট করবে, দেখবে তোমার চলে আসবে যথাক্রমে 6। এই তো, হাইড্রোজেনের জন্য 2, সালফারের জন্য x, আর অক্সিজেনের -2 গুণ 4, তার মানে -8 0। তাহলে এক্স এর মান যথাক্রমে 6। ইন্টারেস্টিং হলো, তুমি যদি এই দিকটা তাকিয়ে দেখো, আমার এখানে একটা অন্য প্রশ্ন আছে তোমায়। তুমি এটা একবারও মনে হচ্ছে না যে স্যার আমি যোজ্যতার ক্ষেত্রে তো আমি অষ্টকের ব্যাপার আছে, আমি 4 এলেই সেটাকে 8 থেকে বিয়োগ করতাম, এখানে তো করছি না। এখানে সংশ্লিষ্ট বিষয়টা না করবার পেছনে যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম ফ্যাক্টর যেটা দেবে সেটা হচ্ছে যথাক্রমে সাইজ। সালফার যথেষ্ট বড় আকৃতির, অনেককে নিজের সঙ্গে যুক্ত করতে সক্ষম,
দ্বিতীয় পয়েন্ট যেটা দেবে, অপূর্ণ ডি উপকক্ষের উপস্থিতি। কি বললাম? অপূর্ণ ডি উপকক্ষের উপস্থিতি, প্রেজেন্স অফ ভেকেন্ট ডি অরবিটাল। তুমি আমাকে এখানে একটা কোয়েশ্চেন করতে পারো যে স্যার ভেকেন্ট ডি অরবিটাল আছে তো তাতে কি এমন ঘটনা ঘটেছে, ভেকেন্ট ডি অরবিটাল জন্য কি যায় আসে? দেখো, ভেকেন্ট ডি অরবিটাল জারণ স্তরের যে কথা হচ্ছে আমরা এখানে না, মূলত জারণ স্তরের সাথে সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটির বিরাট সম্পর্ক আছে। তুমি যদি সালফারের ক্ষেত্রে দেখো, আমি একটু ইলাবোরেট করে দিই জায়গাটা, কারণ একদম বেসিক, প্রথম বেসিক্সের ক্লাস তো, আমি একটু হয়তো ক্লাসটা লম্বা গেলেও প্রত্যেককে রিকোয়েস্ট করব যাদের কনসেপ্টে সমস্যা আছে একটু এসে ভিডিওটা দেখো, হেল্প পাবে। এ দেখো 3s2 3p4 3d0, তোমরা জাস্ট সেমিস্টার 3 দিয়ে উঠেছো, ভ্যালেন্স বন্ডের বেসিক আইডিয়া তোমাদের অলরেডি আছে। चाहिए এই দেখো, দুটো হলো এখানে, একটি, দুটি, তিনটি, চতুর্থ। আচ্ছা, এটা হচ্ছে 3D উপকক্ষ যেটা অপূর্ণ। এবার গল্পটা দেখো, এবার তুমি কি করলে, তুমি এই ম্যাটারটাকে, টোটাল ম্যাটারটাকে একটুখানি হিট দিলে, হিট দিলে ইলেকট্রন কি হবে? ইলেকট্রন শক্তি প্রাপ্ত হবে এখান থেকে, এই ইলেকট্রনটা। আচ্ছা, মাথায় রাখবে অপূর্ণ ডি উপকক্ষ সক্রিয় রিঅ্যাক্টিভিটি দেখাবে, তাহলে এখানে জারণ স্তর এইটা অনুযায়ী গেলে কি হওয়া উচিত? গ্রাউন্ড স্টেটে জারণ স্তর হওয়া উচিত +2 অবলিক -2, যে কোনোটা হতে পারে, কারণ দুটি আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন আছে। এবার যখন একটা চলে গেল, যখন একটা চলে গিয়েছে তখনকার সিচুয়েশনটা বোঝো। দেখো, যে নতুন গিয়েছে সে কোথায় গিয়েছে? তোমার কাছে জায়গা থাকলে তবেই তো তুমি সেখানে, ধরো তোমার নিজের বাড়িতে থাকার জায়গার পরেও তোমার কাছে পর্যাপ্ত জায়গা যদি থাকে, তখনই তো তুমি আরেকজনকে বলবে যে তুই এসে আমার বাড়িতে থাক, তার আগে তো বলবে না। এখানেও ঠিক তাই, এই অপূর্ণ দ্বীপকক্ষে গিয়ে থাকলো। এই দেখো, এখানে তাকাও, কতগুলো ইলেকট্রন এখন অযুগ্ম আছে? এখন তোমার কাছে রয়েছে যথাক্রমে, দেখো জারণ স্তর বেড়ে গেল, 4 হতে পারে, 4 এর জাস্টিফিকেশন, তুমি আবার দিয়েছো একে আগুন, হিট। এটা হচ্ছে প্রথম শক্তিপ্রাপ্ত অবস্থা, ফার্স্ট এক্সাইটেড স্টেট। এবার হিট দিলে সেকেন্ড এক্সাইটেড স্টেট। একবার একটু দেখিয়ে দিলাম, ভেরি সরি। সরি সরি সরি। হুম, দেখো, এবার এখান থেকে আরেকটাও এখানে যাবে, 1 2 3 4 5 6। এ দেখো সেকেন্ড এক্সাইটেড স্টেট,
দেখো এটাকে বলে জারণ স্তর 6 পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এখানে একটা এই বিষয়টা কেন করে দেখালাম, এটা এই জন্যে করে দেখালাম যে জারণ স্তর ম্যাক্সিমাম কত হতে পারে সেটাও তুমি এখান থেকেই প্রেডিক্ট করতে পারো। আচ্ছা, এটাই কিন্তু এর ম্যাক্সিমাম বা সর্বাধিক সম্ভাব্য জারণ সংখ্যা, ম্যাক্সিমাম পসিবল অক্সিডেশন স্টেট। মানে তোমার কাছে যতগুলো ইলেকট্রন, আমি শর্ট ট্রিক বলে দিই, তুমি কি করে এই যে এক্সেপশন বলে চালিয়ে দেওয়া হয় তার ব্যাখ্যাটা বলছি। যে তোমার কাছে সব থেকে সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে, তোমার সর্বাধিক সম্ভাব্য জারণ স্তর সেটা হবে, সর্বাধিক সম্ভাব্য জারণ স্তর সেটা হবে। তুমি এইখানটায় তাকিয়ে দেখো, যাদের জারণ সংখ্যা নিয়ে কোয়েরি আছে পুরো মিটিয়ে দেব। এটা কি বললাম? সর্ববহিস্থ কক্ষে নাম্বার অফ ইলেকট্রনস, বাংলায় বলছি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনস ইন আউটারমোস্ট শেল, ঠিক আছে, ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস ইন আউটারমোস্ট শেল ইকুয়াল টু ম্যাক্সিমাম পসিবল, মানে সর্বাধিক সম্ভাব্য জারণ সংখ্যা। তার মানে এবার দেখো এই যে ভেকেন্ট ডি বা অপূর্ণ ডি উপকক্ষের যে জাস্টিফিকেশন, এটা কাদের মধ্যে হবে? এটা আমাদের পর্যায় সারণী অনুযায়ী যদি আমরা খেয়াল করি, এটা সিলিকনে সম্ভব, ফসফরাসে সম্ভব, সালফারে সম্ভব এবং ক্লোরিনে সম্ভব। এই চারজন ছাড়া আর কারোর মধ্যে এই জাস্টিফিকেশনটা সম্ভবপর নয়। এই বাকি চারজনের মধ্যে মানে এই চারটি হলো সেই এলিমেন্ট যাদের কাছে অপূর্ণ ডি উপকক্ষের ব্যাখ্যা দেওয়া যেতে পারে। বাকি কারোর কাছে এই অপূর্ণ ডি উপকক্ষের জাস্টিফিকেশন তুমি দিতে পারবে না। তো এদের ক্লোরিনের জারণ স্তর বা যে কোনো হ্যালোজেনের জারণ স্তর ম্যাক্সিমাম কত হবে? 7। যদি তার থেকে কম বেশি হয় বুঝবে ওটা ভুল হয়েছে। এখানেও ঠিক তাই, এই জন্য এই বিস্তারটা দিলাম। যেগুলো দেখবে যে এই পদ্ধতিতে করে দেখছি আমরা, ধরো সালফারে 6 আসার কথা, যখন 6কে ওভারকাম করে যাচ্ছে তার মানে বুঝতে হবে ওই মেথডে হবে না, তার জন্য স্ট্রাকচার জানাটা অবশ্যম্ভাবী প্রয়োজন। বুঝলে? চলো এগোলাম গো। হ্যাঁ, আসি। দেখো বাবা, এই যে কি দিয়েছে দেখো দেখো, দেখো, তাহলে এই পর্যন্ত সালফার এটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, তোমাকে এই সূত্রে যখন এটা আনলাম আরেকটু ডিটেল বলে দিই, আরেকটু ডিটেল, এটা হচ্ছে যে এটাও জানাটা খুব দরকার, এই টেকনিকটাও, যে তোমাকে জারণ স্তর তো ভাই বলে দিলাম, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। যদি এখানে যদি কি বলছি, যদি কোনোভাবে জারণ সংখ্যা, কি বললাম, জারণ সংখ্যা যদি কোনোভাবে বৃদ্ধি পায়, জারণ সংখ্যা কোনোভাবে বৃদ্ধি পেলে কি হবে? জারণ সংখ্যা কোনোভাবে যদি বৃদ্ধি পায়, গল্প যেটা হবে, তখন তাকে আমরা বলবো জারণ। এবং জারণ সংখ্যা কোনোভাবে যদি হ্রাস পায়, তখন সেই জিনিসটাকে আমরা বলবো যদি জারণ সংখ্যা কোনোভাবে অক্সিডেশন স্টেটে কোনো রকম ডিক্রিজ দেখা যায় তখন সেটা। আচ্ছা, যে নিজে
জারণ হচ্ছে, নিজে জারিত হচ্ছে, তাকে, তার জন্য আমরা কি বলবো? উত্তম বিজারক দ্রব্য। বিজারক দ্রব্য মানে রিডিউসিং এজেন্ট, ভালো রিডিউসিং এজেন্ট। আর এটাই কি হবে? এটা অক্সিডাইজিং এজেন্ট। যে নিজে বিজারিত হবে সে অন্যকে জারিত করবে। এটা হলো এখানকার একটা খুব দরকারি নোট। আর কি, এখানে তো আমাদের সময় যেহেতু কম থাকবে তাই জন্য মূল বক্তব্যকে আগে আসতে হবে। আচ্ছা, আর কি? যদি কোনো মৌল নিজের মধ্যবর্তী মানে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট এক্সিবিট করে, মধ্যবর্তী জারণ স্তর, তখন কি হবে? সেটি কিসে অংশগ্রহণ করে দেখো? অসমঞ্জস। অসমঞ্জস হলো বাংলা, ইংলিশ টার্মটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন। এটা একটা কমপ্লিট বাংলা এবং ইংলিশ দুটো মিলিয়ে আমি লেকচারটাকে প্রিপেয়ার করে দিচ্ছি কিন্তু তোমাদের জন্য, প্রত্যেকে দেখবে। হ্যাঁ, সেটি অসমঞ্জস। হয়ে গেল। অসমঞ্জস বিক্রিয়া মানে সে অক্সিডেশনও, সে অক্সিডাইজিং রিডিউসিং দুটো ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। এগুলো খুব দরকারি ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা। হলো? আচ্ছা, চলে আসি চলে আসি। হ্যাঁ, এখানে কি দিচ্ছে দেখো। আচ্ছা, তুমি যদি এই মেথডেই ক্যালকুলেশনকে অব্যাহত রাখো, তুমি এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাবে। দেখো, 2 প্লাস সালফারের এক্স মাইনাস 10 সমান 0, এক্স এর মান তুমি পাবে 8। এখানে তাকাও, 2 প্লাস দুটো সালফারের জন্য 2x মাইনাস 16, 0, এক্স এর ভ্যালু এখান থেকে পাবে দেখো 7। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রে বিশেষভাবে বলার আছে, ডাব্লিউবিজি 2022-এ এসছিল। এগুলো প্রতি বছরেরই খুব ইম্পর্টেন্ট থাকে। আচ্ছা, এর মধ্যে কি বিষয়বস্তু আছে, কি গল্প আছে? গল্পটা এইটা আছে যে আমরা যেটা বললাম এক্ষুনি, যে ম্যাক্সিমাম জারণ স্তর যেটা লোকজন এই জায়গাটাকে এক্সেপশন বলে দাবি করে যে এরা সালফারের অক্সো অ্যাসিডের এক্সেপশন। আরে এক্সেপশন ফেক্সেপশন কিছু নয়। সালফারের ম্যাক্সিমাম জারণ স্তর সম্ভাব্য হতে পারে 6, আর এখানে সেটা 6কে ওভারকাম করে চলে যাচ্ছে। 6কে ওভারকাম করে এটা যথাক্রমে 8 হয়ে যাচ্ছে, এটা যথাক্রমে 7 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ঘটনার পেছনে কি কারণ আমি দেখাবো? তাহলে কি এদেরকে এই পদ্ধতিতে ক্যালকুলেট করা সঠিক হলো? নিঃসন্দেহে নয়। এদের দুজনকে মানে এই স্ট্রাকচার, এদেরকে আমাদের গঠন পরিকাঠামো থেকে ডিল করা উচিত। তোমাদের সেমিস্টার 3-তে পি ব্লক ছিল, সেখানে এদের গঠন কাঠামো ছিল। আচ্ছা, তুমি গঠন কাঠামো বলি, তুমি বলতে পারো স্যার আমাকে এটা মুখস্থ করতে হবে। একদমই না, দেখো টেকনিক শিখিয়ে দিই। সালফারের সর্ববহিস্থ কক্ষে যে অংশগ্রহণের কথা আসছে সেটা কি? সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনই করবে। তার মানে 6টা ইলেকট্রন আছে, যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই বন্ড হবে। এই লজিকে বসিয়ে দাও। অক্সিজেন দ্বিযোজী, তাহলে অক্সিজেনের সাথে সবসময় একটা দ্বিবন্ধন রচনা করার সামর্থ্য দেখাবে। H2SO5
ইন্টারেস্টিং যে জায়গাটায় হবে এই ভুলটা হয়েছিল নর্মালি করতে গেলে। আচ্ছা, H2SO5 এর নাম হচ্ছে পারক্সি সালফিউরিক অ্যাসিড। আর একটা কমন নেম আছে, এটা ক্যারোস অ্যাসিড। কি বললাম, এর কমন নেমটা কি? ক্যারোস অ্যাসিড। ক্যারোস অ্যাসিড। আর কি, এখানে দেখো তুমি নিজেই ঠিকটা খুঁজে পাবে। দেখো একটা পারক্সো লিঙ্কেজ আছে, আর পারক্সো লিঙ্কেজ মানে সেখানে অক্সিজেন গুলো তো -1 করে হবে। হাইড্রোজেনের যথাক্রমে +1, হাইড্রোজেনের +1, সাধারণ অক্সিজেন তাই -2, -2, -2। তাহলে এখানে এক্স এর মান ওভারঅল কত আসছে? এক্স কে যদি তুমি এখানে ক্যালকুলেট করো, এক্স এর মান আসছে কত? এই তো দেখো কি মুখে মুখে করা যাবে, এই 1 1 2, আর দুটো অক্সিজেন আছে -2, কেটে বেরিয়ে গেল, তাহলে তিনটে অক্সিজেন পড়লো। এক্স ইকুয়াল টু 6 আসছে। দেখো সালফারের এখানে জারণ স্তর আসছে 6। আচ্ছা, জারণ অক্সিডেশন স্টেটকে রোমান দিয়ে লেখা হয় +6, which is correct, which is correct, which is correct, which is correct। দেখে নাও, দেখে নাও, ভালো করে দেখে নাও জিনিসটা কি করলাম, গুছিয়ে দেখে নাও। তারপর যেটা চলবে আমাদের, সেটাই আসি। নেক্সট কি আসছি, যে H2SO5 তো হলো, H2SO5 এর পরে পারক্স, হ্যাঁ, আরে এটা ভুল লিখে, যাই হোক পারক্সো হবে, হ্যাঁ পারক্সো। আচ্ছা, H2S2O8, এটার জন্য 7, তো এটার কমন নেম হচ্ছে মার্শালস অ্যাসিড। মার্শালস অ্যাসিড, এটার নাম হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। এখানে স্ট্রাকচার গুলো কেন এত ইম্পর্টেন্ট সে বিষয়ে বলি, কারণ এই জায়গাতে তোমাকে না একটা অদ্ভুত এদের কতগুলো করে কি লিঙ্কেজ আছে তাও জিজ্ঞেস করতে পারে, তাও জিজ্ঞেস করতে পারে সমস্ত কিছু। এ দেখো সালফার, মাঝখানে এখানে একটা SOS লিঙ্কেজ হয়, মাঝে একটা পারক্সো, দিস ইজ পারক্সি, ডাইসালফিউরিক অ্যাসিড, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড বা মার্শালস অ্যাসিড। দেখো -2 +1 -2 মাইনাস নর্মাল অক্সিজেন, -1 -1 -2 -2 -2 +1, মুখে মুখে হয়ে যাবে। কটা সালফার আছে? দুটো। অক্সিজেন দেখো +1 +1, দুটো হাইড্রোজেনের জন্য +1, দুটো অক্সিজেনের জন্য -1, +2 -2 কেটে গেল, পড়ে রইল 1 2 3 4 5 6, টোটাল -12। তাহলে 2x ইকুয়াল টু 12, দেখো এসে গিয়েছে। বোঝা গেল এক্সেপশনের কারণটা বললাম। আচ্ছা, চলে আসি আমরা এদিকে H2S2O7, এটা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, এটাও বলা যায় পাইরোসালফিউরিক অ্যাসিড। যাই হোক, এটার একটা কমন নেম আছে। আচ্ছা, লোকজন এখানে একটা মিসকনসেপশনেও ভোগে, এটা ওলিয়াম। দেখো ওলিয়ামের ফর্মুলা H2S2O7, এটা ঠিক, আবার এটা ভুল। কারণ H2S2O7 তখনই হতে পারে, ওলিয়াম মানে হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ওলিয়ামের ক্ষেত্রে যেটা মানে যেটা হয়, যে বিষয়টা এরকম ভাবে বলা উচিত যে H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড ফ্রি SO3। যখন অ্যাকচুয়াল ওলিয়ামের ফর্মুলা তুমি যদি ভালো কোনো সোর্স দেখো, সেখানে দেখবে লেখা আছে H2SO4 and SO3 when they are in 1:1 molar ratio। মানে যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর SO3 1:1 মোলার রেশিওতে যখন যাবে, তখন সেটাকে আমরা ওলিয়াম হিসেবে H2S2O7 লিখতে পারি।
আদারওয়াইজ আমাদের কনসেন্ট্রেট H2SO4 এবং ফ্রি SO3 এইভাবেই ম্যাটারটা হওয়া উচিত। ক্লিয়ার? তো এটাই বলতে চেয়েছে এখানে যে ওলিয়ামের পয়েন্টটা। তো ওলিয়ামের ক্ষেত্রে এখানে কোনো প্রবলেম হবে না, কিন্তু স্ট্রাকচারটা জানা দরকার। ওলিয়ামের ক্ষেত্রেও এখানে একটা ব্রিজ বন্ড থাকে। এই যে এখানে কোন লিঙ্কেজটা থাকে, এখানে লিঙ্কেজ যেটা ইম্পর্টেন্ট হবে সেটা যে এই যে SOS লিঙ্কেজ। এখানে কোন লিঙ্কেজটা ইম্পর্টেন্ট? SOOS লিঙ্কেজ। এখানে কোনটা? এই যে ও পারক্সো লিঙ্কেজ। এইগুলো হচ্ছে ছোট ছোট বিষয় যেগুলো এই জায়গায় দরকার পড়বে। সোডিয়াম থায়োসালফেট নিয়ে বিশেষ কিছু আলোচ্য বিষয় নেই। সোডিয়াম থায়োসালফেট তুমি নর্মালি করে নেবে, নর্মাল এখানে এক্স ধরে করে নেবে। দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট কোথা থেকে কি বিষয় বৃত্তান্ত আমরা এখানে পাবো সোডিয়াম টেট্রাথায়োনেটের জন্যে? দেখো, সোডিয়াম টেট্রাথায়োনেট নিয়ে প্রসঙ্গক্রমে এখানে বলি, তুমি যদি এক্স ধরে করো, তুমি দেখতে পাবে এখানে এর জারণ স্তর বা অক্সিডেশন স্টেট আসছে 5/2। Na2S4O6 এ তুমি এর অক্সিডেশন স্টেট পাবে 5/2। আমি এখানে একটুখানি Na2S4, আচ্ছা ঠিক আছে এই পেজেই থাক। Na2S4O6 এ একটু ইন্টারেস্টিং জায়গাগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে। এ দেখো সোডিয়াম, এখানে মজার ব্যাপার যেটা, যে এই যে দুখানা সোডিয়াম রয়েছে এর ওপরে বিশেষভাবে তোমায় আলোকপাত করতে বলবো। এই সোডিয়ামগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট সোডিয়াম। কি বলছে এদেরকে? ইন্টারমিডিয়েট সোডিয়াম, ভেরি সরি, ইন্টারমিডিয়েট সালফার বা মধ্যবর্তী সালফার। এখানে সালফারের অক্সিডেশন স্টেট যথাক্রমে 0। সালফারের অক্সিডেশন স্টেট বা জারণ স্তর এখানে যথাক্রমে 0 হয়। এবার সালফারের অক্সিডেশন স্টেট বা জারণ স্তর যদি 0 হয় তাহলে গল্প কি আছে? গল্প এটাই আছে, তুমি বলবে যে স্যার কেন এরকম হলো, এরকম তো হওয়ার কথা নয়। এরকম হচ্ছে এই কারণে যে তোমাকে বললাম কি, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বিরাট বড় একটা রোল প্লে করে। তুমি এখানে তাকিয়ে দেখো যে দুটো সালফার রয়েছে, এই দুটো সালফার দুদিক থেকে আর বাকি দুটো সালফারের সঙ্গে বন্ধনরত। এখানে লজিক যদি বলি তোমায়, এখানে হচ্ছে ডেল্টা ইএন মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একেবারেই নেই। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স 0। কেন 0? কারণ এই সালফারটা বাঁদিকে সালফার, ডান দিকে সালফার, এই সালফারটা বাঁদিকে সালফার, ডান দিকে সালফার, দুদিক থেকেই সালফার দ্বারা বন্ধনরত, তাই জন্য এদের জারণ স্তর 0। তাহলে পড়ে রইল কি, এখানে এই দুটো সালফারকে আমরা যথাক্রমে 1, 2, 3 এবং 4, মানে কোন দুটো সালফার 0 করে হলো 2 এবং 3 নম্বরটা। তাহলে পড়ে রইল 1 আর 4। 1 আর 4 মানে কি? টার্মিনাল সালফার। 1 এবং 4-এর জন্য, দুটো সালফারের জন্য 2x প্লাস, দেখো কটা অক্সিজেন, 1 2 3, 1 2 3, মানে -2 গুণ 6 প্লাস 2 সমান 0। প্লাস 2 কার জন্য? দুটো সোডিয়ামের জন্য 1 আর 1 2 আসছে। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হতে হবে, তাহলে Na2S4O6 কি? Na2S4O6 রেডক্স টাইট্রেশনের সময় সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন বিক্রিয়া করছে,
করে সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি করছে, সেটাই S4O6 2- বা S4Na2S4O6, এটা S4O6 2- দিয়েও থাকতে পারে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের আমরা কতগুলো জারণ স্তর পাবো, সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের আমরা যথাক্রমে সালফারের জন্য যথাক্রমে +5/2 পাবো, সালফারের জন্য যথাক্রমে 0 পাবো, এবং সালফারেরই জন্য কোথায় বলছি সোডিয়াম টেট্রাথায়োনেট এই সংশ্লিষ্ট যৌগে সালফারের মধ্যে, তোমাকে এগুলো অ্যাসারশন রিজনে, বিশেষ করে নিটের অ্যাসপিরেন্টসদের জন্য এগুলো কিন্তু অ্যাসারশন রিজনে আসার হেভি চান্স, খুব বেশি চান্স। বুঝলে, +5/2। বুঝলে গল্প, তিনটে আলাদা আলাদা জারণ স্তর, কোন কোনগুলো? ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী সালফার, এগুলো হচ্ছে প্রান্তীয় অথবা টার্মিনাল সালফার অ্যাটম, আর এটা হচ্ছে অ্যাভারেজ বা গড় জারণ স্তর। এই তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, এবং এটা কিন্তু বেশ কিছু রিনাউন্ড অর্গানাইজেশন যারা অল ওভার ইন্ডিয়ায় মক টেস্ট নেয়, তাদের খুব ফেভারিট কোয়েশ্চেন এটা, H2S2O4 বা H2S2Na2S4O6, খুব ফেভারিট কোয়েশ্চেন এটা, এটাকে বিশেষভাবে জোর দিলাম। আচ্ছা, এরপরে কি? এরপরে আমরা আরো কয়েকজনকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এগুলো যে কোনো পরীক্ষায় তোমার যেন কাজে আসে। আচ্ছা, এটার নাম হচ্ছে ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। কি নাম? ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। এটাও এরকম বক্স করে দেবো সুন্দর করে, ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। ঠিক আছে, ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। আরেকটা নেব। আচ্ছা, পরপর আসছি। দেখো, ট্রাইব্রোমো অক্টা অক্সাইডে ব্রোমিন ন্যাচারালি ক্যালকুলেট করতে হবে। তুমি যদি স্বাভাবিকভাবে ক্যালকুলেট করো, দেখো এর গড় বা অ্যাভারেজ জারণ স্তর বা অক্সিডেশন স্টেট কত আসছে, 3x = 16। আমি যা দেখতে পাচ্ছি 16/3 +16/3। আর এটার নাম কি বললাম? ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। এটা নিট অ্যাসপিরেন্টসদের জন্য বলি, এনসিইআরটি তে রেডক্সের পরে একটা সবুজ রঙের পেজ আছে চ্যাপ্টারের ঠিক শেষের আগে, ওখানে লেখা আছে প্যারাডক্স অফ অক্সিডেশন নাম্বার, সবুজ রঙের পৃষ্ঠা। ওখানে কিন্তু এই কম্পাউন্ড গুলো দেওয়া, এই 1, 2 এবং তারপরে যেটা করবো সেটাও ওখানে আছে। আচ্ছা, দেখো এখানে যেটা ইন্টারেস্টিং ভাবে বলার, তোমাকে কিছু চেঞ্জেস, কিছু মডিফিকেশন এখানে করতে হবে। কি ধরনের মডিফিকেশন? কি ধরনের মডিফিকেশন তোমায় করতে হবে? তোমাকে দেখো, সার্কেল করলাম যেগুলো, সেটাকে আমরা যথাক্রমে 1 এবং 3 নম্বর দিলাম, এবং মাঝেরটাকে 2 নম্বর দিলাম।
1 এবং 3 কে কি বলছি? টার্মিনাল বা প্রান্তীয় ব্রোমিন পরমাণু, এবং যেটা এটা ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী ব্রোমিন পরমাণু। ইন্টারেস্টিং যেটা হচ্ছে, প্রান্তীয় গুলোর জন্য হবে আমরা পাবো +6, এটার জন্য পাবো যথাক্রমে +4। এখানেও ব্রোমিনের 3খানা জারণ স্তর পাবো, 16/3 যেটা অ্যাভারেজ। প্রান্তীয় গুলোর জন্য +6, মধ্যবর্তী যেটা আছে +4, এইটা। এবার তুমি বলতে পারো স্যার এরকম হলো এখানে তো মাঝখানে ব্রোমিন গুলো ব্রোমিনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এদের তো মাঝখানের ব্রোমিনটা তো শূন্য হওয়া উচিত ছিল। এই প্রশ্নটা তো অনেকেই করবে। তার উদ্দেশ্যে আমার উত্তর, দেখো ব্রোমিন হয়তো দুদিক থেকে ব্রোমিন দ্বারা আবদ্ধ, কিন্তু ওপর নিচে অক্সিজেনের সংখ্যাকে তুমি কি ইগনোর করতে পারো? অক্সিজেনের সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলেই তো জারণ স্তরের পরিবর্তন। দেখো দুটো প্রান্তীয়, তাহলে 2x, এর জন্য হিসেবটা কি 2x, প্রত্যেকটা 1 2, এখানে 3, এখানে 3, 3 দুগুণে 6, তাহলে 2x মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 6, আর এটাই হচ্ছে x ইকুয়াল টু -2 ইন্টু 2, 4। Br3O8 নামটা কি বললাম? ট্রাইব্রোমো অক্টা অক্সাইড, ট্রাইব্রোমো অক্টা অক্সাইড হলো। চলো চলো চলো, এরপরে আসছি কার্বন সাব অক্সাইড, কার্বনের সাব অক্সাইড C3O2। C3O2-র ক্ষেত্রে প্রথমেই কার্বনের জন্য যেটা অ্যাভারেজ জারণ স্তর বা গড় জারণ স্তর কত হবে? 4/3। 4/3। এবার আমরা সুন্দর করে স্ট্রাকচারের দিকে যাই। সি ডাবল বন্ড, সি ডাবল বন্ড, সি ডাবল বন্ড, ও। এইখানে তুমি তাকাও, এখানে তোমার অনেক কিছু কাজে লাগবে। দেখো এই কার্বন বাবাজির দিকে তাকাও, এ এবং এরা দুজন, এই দুটি কার্বন রয়েছে, এই দুই কার্বনকে যথাক্রমে 1 এবং 3 মেনশন করলাম। এবার এখানে কাকতালীয় ভাবে দেখো মাঝের কার্বনটা ভ্যানিশই করতে হবে। এখানে কিন্তু মাঝের কার্বনটা সেই দম দেখাতে পারবে না। মাঝের কার্বনের জন্য অক্সিডেশন স্টেট হবে 0। আচ্ছা তুমি বলতে পারো স্যার এখানে মাঝের কার্বনটার জন্য 0 কেন? কেন বলো তো? মাঝের এই যে কার্বনটা দুদিক থেকে দেখো কার্বন দ্বারাই আবদ্ধ, অন্য কেউ নেই এর সঙ্গে। মধ্যবর্তী কার্বনের জন্য 0 জারণ স্তর। সবকিছু করে দিচ্ছি তো আমি। আর প্রান্তীয় বা টার্মিনালের জন্য কত হবে গো? কেন 2x? প্রান্তীয় দুটো 2x, আর দুটো অক্সিজেন -2 ইন্টু 2, তাহলে 2x - 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2। তাহলে এখানে কার্বন সাব অক্সাইড, যৌগগুলোর নামটা মনে রেখো, কার্বন সাব অক্সাইড, ট্রাইব্রোমো অক্টা অক্সাইড, সোডিয়াম টেট্রাথায়োনেট, খুব কার্যকরী হতে চলেছে কিন্তু। আছে এরকম আরো ইউনিক কিছু জিনিস দেখো। আচ্ছা এখানে প্র্যাকটিক্যালে বহুল প্রচলিত, প্র্যাকটিক্যালে বহুল প্রচলিত मोहब्बत करने वाले कम ना होंगे, দেখো এটা, तेरी महफिल में लेके हम ना होंगे,
मोहब्बत करने वाले कम ना होंगे तेरी महफिल থেকে। আচ্ছা এটাই এটা হলো প্রত্যেকটার বিষয়ে বক্তব্য আছে। আচ্ছা প্রথমটাকে কি বলবো? সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। প্রথম যৌগটার নাম হলো সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। এটা প্র্যাকটিক্যালে ভীষণ কাজে লাগে। আচ্ছা এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে আসে, এগুলো প্র্যাকটিক্যাল ভাইভাতেও ভীষণ কাজে লাগবে। কোয়ালিটেটিভ সল্ট অ্যানালিসিস ডাব্লিউবিজেইর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, নিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, জেইর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেমিস্টার সরি 2026 ফেজ 1 এ এসছেও যেই মেনে। আচ্ছা এখান থেকে কি কি প্রশ্ন তোমায় দেবে, এটা আমি একটা এক্সপেরিমেন্টাল ফরম্যাটেও বানাচ্ছি কিছুটা। অক্সিডেশন স্টেট। আচ্ছা কার অক্সিডেশন স্টেট বলতে পারো? ঝামেলার কিছু নেই, অবশ্যই আয়রনের অক্সিডেশন স্টেট। তাহলে সোডিয়ামের জন্য 2 গুণ 1 প্লাস আয়রনের জন্য এক্স, সায়ানাইডের জন্য -1 × 5। এইবারে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, এনও কে কত নেবে, +1 না -1? এনোর মলিকিউলার অরবিটাল বলছে যে এনো প্যারাম্যাগনেটিক। এনোর পাই স্টার লেভেলে, পাই অ্যান্টিবন্ডিং লেভেলে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। তুমি চট করে ওটাকে বার করে দাও, করলে এনও প্লাস বন্ড অর্ডার 3 হয়ে যায়। এনও প্লাসের এনোর বন্ড অর্ডার 2.5, এনও প্লাসের 3, তাহলে এনও প্লাস ইজ আ ফার মোর স্টেবল কম্পাউন্ড। তাই জন্য এনও কে +1 বিবেচনা করা হবে এবং এক্স এর মান যথাক্রমে পাইবে কত, 3 -5। এ দেখো অক্সিডেশন স্টেট পাইবে যথাক্রমে 2, তাহলে আয়রনের অক্সিডেশন স্টেট এখানে আমরা পাবো 2। আইইউপিএসি কি হবে? এর আইইউপিএসি হবে সোডিয়াম পেন্টাসায়ানাইডো সি, বিকজ ইটস অ্যান অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ড। পেন্টাসায়ানাইডো সি নাইট্রোসিল ফেরেট 2, পেন্টাসায়ানাইডো সি সোডিয়াম পেন্টাসায়ানাইডো সি নাইট্রোসিল ফেরেট 2, কারণ আয়রনটা এখানে অ্যানায়নিক আছে আর সোডিয়াম নাইট্রোপ্রোসাইড হচ্ছে কমন। আছে এটা কি হোমোলেপটিক না হেটেরোলেপটিক? অতি অবশ্যই হেটেরোলেপটিক। সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের নিজের কি কোনো কালার আছে? না, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড নিজে বর্ণহীন। কেন বর্ণহীন? কারণ আয়রনের 2+, 3d6 কনফিগারেশন এবং যে লাইগ্যান্ড গুলো এর সাথে যুক্ত আছে সেই লাইগ্যান্ড গুলো যথাক্রমে স্ট্রং লাইগ্যান্ড, ফলে ইলেকট্রন আগে গিয়ে সুন্দরভাবে পেয়ার্ড আপ হয়ে লো স্পিন জটিল যৌগ তৈরি করবে, কম ঘূর্ণন বিশিষ্ট জটিল যৌগ। তার ফলে ডি অরবিটালে কোন রকম অযুগ্ম ইলেকট্রন অবস্থান করতে পারবে না, ফলে ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে উন্নীত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হবে। এটা হচ্ছে কারণ, এটা হলো পয়েন্ট। বোঝা গেল? তো এটা সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। আচ্ছা সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সঙ্গে এখানে আমি অনেক কিছু জায়গা লিঙ্ক করেছি। তুমি এই সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সঙ্গে এটাকে কিছুর মধ্যে মিলিয়ে দেবে। কি লিখছি? কম্পাউন্ড কন্টেইনিং, মানে এর মধ্যে রয়েছে সালফাইড আয়ন S2-। এটা হচ্ছে সালফাইড আয়নের কনফরমেটারি বা একদম এক্সাক্ট শনাক্তকরণ বিক্রিয়া।
সালফারটা থাকতেই হবে। এই শনাক্তকরণ বিক্রিয়ায় যখন তুমি পুরো ম্যাটারটাকে ইনভলভ করছো, তখন এরকম একটা কি বলবো যে এরকম একটা সুন্দর কি বলি, এটা সুন্দর একটা বেগুনি বর্ণের একটা সুন্দর ভায়োলেট কালারের এটা বেগুনি বর্ণের জটিল যৌগ তৈরি করে, সেটার নাম কি? এটা নিটে বোধহয় গতবার না ডাব্লিউবিজেই তো এই কোয়েশ্চেনটা রিপিটেড প্রবলেম, ডাব্লিউবিজের আমার 23 বা 24-এ বোধহয় এসছে এই প্রশ্নটা। আচ্ছা, এখানে একই কাজ, জারণ স্তর, সোডিয়াম বাইরে আছে, চারটে সোডিয়াম, আয়রনের জন্য এক্স, সায়ানাইডের জন্য -1 × 5, এনোর জন্যে +1, সালফারের জন্যে -2 সমান 0। কত হচ্ছে এখানে? -1 +1 0। এ দেখো, জারণ স্তরে সেই অর্থে কোনো পরিবর্তন হয় না, এখানেও আয়রন +2। আচ্ছা, এর আইইউপিএসি নামকরণ কি হবে গো? আইইউপিএসি নামকরণ হবে সোডিয়াম পেন্টাসায়ানাইডো সি নাইট্রোসিল সালফাইডো ফেরেট 2। সোডিয়াম পেন্টাসায়ানাইডো সি নাইট্রোসিল সালফাইডো ফেরেট 2। এটা কিন্তু কনফার্মেটরি টেস্ট, সালফাইড আয়নের কনফার্মেশনে কাজে লাগে। আচ্ছা, তার পরেরটার বড় জনপ্রিয় কম্পাউন্ড, এটাকে বলা হয় প্রাশিয়ান ব্লু বা প্রুশিয়ান ব্লু। আচ্ছা, তুমি এটা কোথায় পাবে? তুমি এটা পাবে ল্যাসাইনের পরীক্ষায়, LASSAIGNE, ল্যাসাইনের পরীক্ষায় পাবে। এবং Fe3+ এর শনাক্তকরণে মানে গ্রুপ অ্যানালিসিসের সময় গ্রুপ 3 কম্পাউন্ডে, গ্রুপ 3 এ 3B, গ্রুপ 3 এর শনাক্তকরণেও এটা ব্যবহার করা হয়, এটা প্রাশিয়ান ব্লু। এখানে আয়রনের জারণ স্তরগুলো জানাটা অতি অবশ্যই আমাদের প্রয়োজন। আয়রনের জারণ স্তরগুলো ভীষণভাবে কার্যকরী হতে চলেছে। এটা আমি একটা সহজ উপায় বলি, ক্রিস ক্রস মেথডে যাও, একে এর মাথায় চড়াও এবং একে এর মাথায় চড়াও, এই আয়ন ফরম্যাটে। যদি তুমি এইভাবে ভাঙো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, এর 3 এর মাথায় এ ক্যাটায়ন ফর্মে থাকবে, তো 4টি Fe3+ এবং 3টি 4-। বাদর তাহলে এই বাইরের আয়রনটা হবে যথাক্রমে, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা করা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, থার্ড ব্র্যাকেটের বাইরের যে আয়রনটা সেটা হচ্ছে +3, আর থার্ড ব্র্যাকেটের ভেতরের যে আয়রনটা সেটার জন্য আমি সহজ টেকনিক ব্যবহার করি, এইসব 3 ফিন ভুলে যাও। আয়রনকে এক্স -6 সমান -4, তাহলে এখানে এক্স এর মান যথাক্রমে 2। তাহলে বাইরেরটায় 3, ভেতরেরটায় 2। এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু করার জন্যে কি নাম হবে আইইউপিএসি? আয়রন, আয়রন ভালো করে শুনবে, আয়রন রোমান 3, আয়রন 3 ট্রিস। কারণ এই যে বাইরে হোল 3 আছে, ট্রিস হেক্সাসায়ানাইডো বা হেক্সাসায়ানাইডো বা সায়ানো সি লিখতেও পারো, নাও লিখতে পারো আলাদা করে, হেক্সাসায়ানাইডো বা সি ফেরেট 2, হেক্সাসায়ানাইডো ফেরেট 2, আয়রন 3 ট্রিস হেক্সাসায়ানাইডো ফেরেট 2। এটা হচ্ছে প্রোশিয়ান ব্লু বা এর
আর আইইউপিএসসি খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা। কোথায় কোথায় লাগে বললাম, ল্যাসাইনের পরীক্ষায় নাইট্রোজেন শনাক্তকরণে আর Fe3+ এর শনাক্তকরণে ভীষণ দরকারি কিন্তু এটাও। আচ্ছা, বাদামি বলয়, যেগুলো যেগুলো আর কি খুব সম্ভাব্য প্রশ্নে আসে, বাদামি বলয়ের FeH2O whole 5 NO, this is brown ring. কত হবে গো বাদামি বলয়তে? তো আয়রনের জন্য এক্স, আয়রন কি ফাইন্ড আউট করতে হবে? ওয়াটার নিউট্রাল লাইগ্যান্ড। এনোর জন্য একটু আগেই বললাম +1, সালফেটের জন্য -2। আচ্ছা, এটা আয়রনের একমাত্র অক্সিডেশন স্টেট, মানে আয়রনের একটি মাত্র যৌগ যেখানে আয়রন +1 জারণ স্তর দেখাবে, +1 জারণ স্তর দেখাবে। এটা কি লিখবো? আইইউপিএসসি পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল নাইট্রোসিল আয়রন 1 সালফেট, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন 1 সালফেট। তোমার মনে হতে পারে স্যার ধরে পড়াচ্ছি, কারণ অনেকগুলো জায়গাকে কভার করতে হচ্ছে বাবা। পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন 1 সালফেট। আচ্ছা, এখানে হ্যাঁ এটা গেল। তারপরে তুমি এখান থেকে আরো বেশ কিছু জিনিস, আচ্ছা তোমাকে যদি বলে, কথার কথা বলছি, ধরো তোমাকে বলল যে ভাই বলো তো Fe3O4 এ আয়রনের জারণ স্তরের কি স্টোরি আছে? Fe3O4 এ দেখো আনসার হচ্ছে Fe3O4 এ আয়রনের জারণ স্তর নিয়ে বিশেষ কিছু ভাবনা চিন্তা নেই। তুমি এটাকে যদি নর্মালি করে দেখো তাহলে 3x সমান 8 আসবে, এক্স এর ভ্যালু আয়রন চলে আসছে 8/3। কিন্তু এখানে স্পাইনেল ইনভার্স স্পাইনেলের ওই কনসেপ্টটা থাকে। ফেরোসোফেরিক অক্সাইড এটা একটা মিক্সড অক্সাইড, যে মূলত কয়েকজনের কম্বিনেশনে তৈরি হয়, যে মূলত কয়েকজনের কম্বিনেশনে তৈরি হয়। কার কার কম্বিনেশন? দুরকম অ্যাসিড, দুরকম অক্সাইডের, FeO প্লাস Fe2O3। FeO তে আয়রন যথাক্রমে 2, Fe2O3 তে আয়রন হচ্ছে 3। তো এই দুটো অক্সাইডের মিলিত হচ্ছে Fe3O4। এটা খুব কার্যকরী একটা জায়গা। হ্যাঁ, এখানে তুমি আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বলছিলাম, যে ধরো বলল K3CrO8, এখানে ক্রোমিয়ামের জারণ স্তর ফাইন্ড আউট করতে দিল। হাউ টু ক্যালকুলেট ক্রোমিয়ামের জারণ স্তর? তুমি এখানে কিভাবে ক্যালকুলেট করবে? ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই। ক্রোমিয়ামের জারণ স্তর তোমাকে এখানে বার করতে হবে এইভাবে, নর্মালি করলে তুমি শিওর বুঝতে পারবে ভুল হয়েছে। 1 2 3 4 5। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখো, এখানে প্রত্যেক কটা অক্সিজেনের দিকে যদি তুমি তাকাও, নর্মালি ক্যালকুলেট করো তুমি 13 পাবে, 13। এখানে দেখো প্রত্যেকটা পারক্সো লিঙ্কেজ, প্রত্যেক কটা পারক্স, আরে ধুর, এখান থেকে তোমার ক্রোমিয়াম আসবে যথাক্রমে +5, করে দেখো +5 আসবে। 1 2 3 4 5 6 7 8, -8
আর তার থেকে 3টে পটাশিয়াম +3 বাদ দিয়ে দাও, তাহলে কত? -5। ওটা x = +5 K3CrO8। এটাও কিন্তু খুব কার্যকরী জারণ স্তর হতে চলেছে, খুবই কার্যকরী জারণ স্তর হিসেবে থাকবে, ধরা দেবে। আচ্ছা, এখানে আমরা একটু অক্সো অ্যাসিডস অফ ফসফরাসের জায়গাটা একটুখানি বলে দেওয়ার দরকার আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দেওয়ার আছে যে তোমাকে এখান থেকে কিন্তু কয়েকটা জিনিস বলি, যেটা হচ্ছে আমাদের, আচ্ছা এইখানে দেখো, ইটার্ড রিয়াকশনে তুমি পেয়েছিলে অর্গানিক কিভাবে রিলেট হয়ে যায় সাথে, ক্রোমিল ক্লোরাইডে ক্রোমিয়ামের জারণ স্তর, তারপরে আমাদের টোলেন্স রিয়েজেন্ট, টোলেন্স বিকারকে সিলভার, টোলেন্স রিয়েজেন্ট। আচ্ছা, টোলেন্স রিয়েজেন্টে কি আসবে, কি বিষয় বৃত্তান্ত? টোলেন্স এই যে AgNH, আমার খুব রিসেন্টলি ঠিক এক শনিবার সকালে একটা ক্লাস এসছে যেখানে আমি এর ওপরে বিস্তারে বলেছি, ওই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখো। আচ্ছা, এর হচ্ছে টোলেন্স রিয়েজেন্ট। তো তুমি টোলেন্স রিয়েজেন্টকে এখান থেকে সিলভারের জারণ স্তর দেখতেই পারো। কত আসবে? সিলভার এক্স, অ্যামোনিয়ার জন্য 0 × 2, OH এর জন্য -1, সিলভারের জারণ স্তর যথাক্রমে +1। CrO2 তে ক্রোমিয়ামকে করলে তুমি +6 পাবে। আচ্ছা, যেটা বলছিলাম, অক্সি অ্যাসিডস অফ ফসফরাস, এটা শুরুতে আমি এর একটা ট্রিক তোমায় বলে দিতে চাইবো। এটা একটা খুব দরকারি ট্রিক কিন্তু রয়েছে, ঠিক আছে? এই ট্রিকটা একটুখানি দেখে নিলে তোমার খুব এফেক্টিভ হবে। প্লাস আমি এই ট্রিকটাকে শর্টসের আকারেও চ্যানেলে দিয়ে দেব, এবং এই ট্রিকটাকে পারলে একটু শেয়ার করো, কারণ এটা অনেকেই পাবে না, না এগুলো মুখস্থ করতে হয় বাচ্চাদের। আমি তোমাকে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, তাহলে আর তোমার মুখস্থ করতে হবে না। দেখো, তুমি এখানে নেবে 2,3,5, ছয়, 4, 7। আচ্ছা, এই নাম্বারগুলো, এগুলো হচ্ছে, তুমি এগুলো বলতেই পারো এগুলো কি স্যার? এগুলো হচ্ছে অক্সিজেনের অ্যাটমিসিটি, অক্সিজেনের পারমাণবিকতা, অ্যাটমিসিটি অফ অক্সিজেন, ওই সংশ্লিষ্ট অক্সি অ্যাসিডের মধ্যে। আচ্ছা, এখানে কি বলছি আমরা? এখানে যদি এই তিনটে যদি অ্যাটমিসিটি 2, 3, 5 হয়, তাহলে তুমি এখানে কি বলবে? লাস্টে লিখবে আস অ্যাসিড, সালফিউরাস, ফসফরাস, ওই আস। আর যদি এই নাম্বারগুলো হয়, তাহলে তুমি লাস্টে লিখবে ইক অ্যাসিড। কি বললাম? ইক। ভালো করে দেখো, কি বললাম? যে যদি 2, 3, 5 হয়, তাহলে কি হবে? এটা আস, আর 6, 4, 7 হলে ইক। আচ্ছা, 6, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 6, 4, 7 হলে ইক। ভালো করে দেখো, জায়গাটা গুছিয়ে দেখো আগে কি বলতে চাইলো। তাহলে যা বলছিলাম কি, যে তোমার এখানে তুমি এটা যেটা বললাম, আচ্ছা এই যে আস ইকের জায়গাটা, এটাকে আরো প্রিসাইসলি যদি বলে দিই তোমাকে, তোমার সুবিধাই হবে। এটাকে যখন নাম শেষ হচ্ছে তখন তাকে কি বলছি আমরা? সাফিক্স বলি। এবার কতগুলি পয়েন্ট, যদি 2 আর 6 এই নাম্বার অফ অ্যাটমিসিটি এখান থেকে নামে, আচ্ছা যদি 5 আর 7 নামে, তাকে বলা হবে পাইরো। 3 এবং 4 নামে, সেটাকে বলবো আমরা অর্থ। এবং 2 আর 6 নামে, সেটাকে আমরা বলবো হাইপো। এইটা হচ্ছে সেই শর্ট ট্রিক টেকনিক।
মানে তোমাকে অক্সি অ্যাসিডস অফ ফসফরাসকে মুখস্থ করার কোনো দরকারই নেই। কেন? তুমি বলবে স্যার এটা কেন হলো? তার কারণ তোমাকে ধরো আমি দিলাম এখানে H4P2O7, ঠিক আছে, H4P2O7। তুমি কি করবে? তুমি চুপচাপ দেখে নাও অ্যাটমিসিটি অফ অক্সিজেন কি আছে। চলো 7, 7 থাকলে মেলাও, 7 থাকলে সাফিক্স কি হবে? ইক অ্যাসিড, তার মানে ফসফরাস আছে মানে ফসফরিক অ্যাসিড। আর কি 7 হলে প্রেফিক্স কি বসবে? এই তিনজন এরা হচ্ছে প্রেফিক্স, এদের শুরুতে বসাতে হবে, এরা হচ্ছে প্রেফিক্স। তার মানে এর মধ্যে 7 জন্য পাইরো, তার মানে এর নাম হবে পাইরো ফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড। বুঝতে পারলে ট্রিকটা? চটপট বেরিয়ে যাবে এরম ভাবে। তুমি যদি একইভাবে করো H3PO2, তোমার নাম কি হবে? দেখো অ্যাটমিসিটি 2, 2 মানে আস অ্যাসিড, লাস্টে শেষ হচ্ছে ফসফরাস অ্যাসিড, তার আগে 2 থাকলে হাইপো। আচ্ছা তাহলে তোমার নামটা কি হবে? এটাই দেখো, এ দেখো হাইপো ফসফরাস অ্যাসিড, ভেরি সরি, হাইপোফসফরাস অ্যাসিড। বুঝলে? হয়ে গেল, এরকম সুন্দরভাবে বেরিয়ে যায়। তুমি যদি করো H3PO4, 4 এর জন্য কি আছে দেখো? অর্থ, তার মানে তোমার এখানে কি হবে? 4 এর জন্য এটা হবে অর্থ, আর 4 এর জন্য আছে ইক, অর্থ ফসফরিক অ্যাসিড, সুন্দরভাবে। আবার যদি H3PO3 থাকে তাহলে কি হবে? H3PO3 থাকলে অর্থ ফসফরাস, দেখো অর্থ অর্থ ফসফরাস 3 এর জন্য। এই টেকনিক দিয়ে খুব তাড়াতাড়ি বিষয়গুলো নেমে তোমার সামনে চলে আসবে। তো এইটা হচ্ছে বিষয়। কিছু কোয়েশ্চেন করি, কিছু কোয়েশ্চেন করলে তোমার খানিকটা উপকার হবে। এই দেখো বলতে 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 এই দেখো প্রশ্ন সেইভাবেই দিয়েছে। ও অলরেডি দিয়েছে, বাহ। দেখো প্রশ্নটা দিয়েছে, একবার ফ্রেমিংটা দেখো প্রশ্নের। প্রথমে কি বলেছে? হাইপোফসফরাস। হাইপোফসফরাস মানেই হচ্ছে, হাইপো মানে একবার দেখে নাও, দেখে নাও ব্যাক পেজে দেখে নাও। এ দেখো হাইপো মানে কি? এটা কোথায় গেলাম? হুম, এ দেখো হাইপো মানে 2 আর 6, 2 আর 6, 3 আর 4 হলে অর্থ, 5 আর 7 হলে পাইরো, 2 3 5 আস, 3 6 4 7 ইক। ওকে, দেখো ফসফরাস তার মানে 2 3 5 এর মধ্যে আছে, হাইপো বলেছে তার মানে এটা হবে H3PO2, অর্থ ফসফরিক 6 4 7 ইকে, অর্থ, তার মানে হচ্ছে H3, দেখেছো প্রশ্ন, PO4 হাইপোফসফরিক, হাইপোফসফরিক, হাইপোফসফরিকের মধ্যে কি হওয়া উচিত? হাইপোফসফরিক মানে হচ্ছে হাইপোর ক্ষেত্রে হয় 2 6, হ্যাঁ 2 6 ফসফরিক। আচ্ছা 2 তো হবে না, 6 6, তার মানে হচ্ছে, আচ্ছা এটা হবে দেখো H4P2O6। কেন বললাম? লাস্টের জায়গাটা খেয়াল করে দেখো, ইক আছে ইক, তাহলে ইক যদি তোমায় পেতে হয়, ইক পেতে গেলে দেখো 2 তো তার মধ্যে আসবে না, আর হাইপো পেতে গেলে যদি 2 ক্রস হয়ে যায় পড়ে থাকে 6, তাই জন্য ওটা H4P2O6। বোঝা গেল? আর কি এটা অর্থ ফসফরাস, ফসফরাস অর্থ, অর্থ মানে এটা H3PO3। এবার তো স্বাভাবিকভাবে নর্মাল করে ফেলো, সুন্দর অক্সিডেশন স্টেট বার করে ফেলো। বুঝতে পারলে ট্রিকটা? কাজে লাগবে কিন্তু। 3 আর এখানে এখানে +1 আসবে দেখো হাইপোফসফরাসে, মানে আমার হিসেব অনুযায়ী 5 এর সঙ্গে 5,
H3PO4 এ 5 পাবে, B এর সঙ্গে 1, C এর সঙ্গে H4P2O6 এখানে 4, 2x -12, না 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 -12 4 মানে হচ্ছে 8, 2x 8, 4 H এর ভ্যালু 6, H এর ভ্যালু 6 আসছে। আর অর্থ ফসফরাস H এর ভ্যালু 3, ডান হয়ে গেল। এই তো এখানে দেখো পি ব্লক আর ইয়ে মিলে গেল, পি ব্লক আর একসাথে মিলিয়ে দিলাম। আচ্ছা এইখানটায় আসি, এইখানটায় কি দিয়েছে দেখো, আচ্ছা হাইপো অর্থোফসফেট, এইখানে দেখো পার ক্লোরিক, ক্লোরিক 647, 647 ক্লোরিক অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড পুরো দিয়েছে তো, তো এখানে ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই। হাইপোক্লোরাস, হাইপোক্লোরাস বা এটা এটা কোনো কারণে বোধহয় মিস হলো নাকি, যাই হোক, ও এটা ক্লোরিন অক্সিজেন বন্ধনের সংখ্যা দিয়েছে, চলো ওকে কোনো ব্যাপার নেই। পারক্লোরিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের HClO4, ইকের ক্ষেত্রে 4 আছে, ক্লোরিক, আচ্ছা ক্লোরাস এখানে হতে পারে HOCl হতে পারে বা এই ধরনের বিষয়গুলো হতে পারে। ক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও তুমি মোটামুটি কি পাবে, ক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও কি বললাম তাহলে, যেটা বলছিলাম যে তাহলে আমরা HClO4 দিলাম, আচ্ছা এইটা ওইটাই হবে যে HOCl, আর এটা HClO3, এটাও পুরো পি ব্লকের প্রশ্ন প্লাস অক্সিডেশন নাম্বার। থাক কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে যখন, কিছুই না, কঠিন কিছু নয়, এটাই আমরা নেব OH, এই যে দিস ইজ HClO4, আচ্ছা ক্লোরাস, একদম এই তো এটা, তাহলে প্রথমে ক্লোরাস অ্যাসিডে কি আসছে, ক্লোরাস অ্যাসিডের ক্ষেত্রে HOCl, আচ্ছা Cl ডবল বন্ড O, আচ্ছা Cl ডবল বন্ড O তে তো 3 আসার কথা, আচ্ছা HOCl যদি হয়, উম, 3 অপশনটা ঠিক দিয়েছে তো, ক্লোরাস অ্যাসিডে না ওইছে তো, এখানটাতে ক্লোরাস অ্যাসিডের ইনফরমেশনটা দেখো, পার ক্লোরিকের ক্ষেত্রে আমি একদম ক্লিয়ার বলছি তোমায়, Cl ডবল বন্ড O না, চারটে তো নয়, এইটা টেকনিক্যালি পসিবল, এইটা টেকনিক্যালি পসিবল, কারণ HOCl তুমি দেখতেই পাচ্ছ দুটো Cl ডাবল বন্ড O, এবার HOCl এর ক্ষেত্রে একটা হিসেব মতো 0 আসা উচিত, আমি একবার চেক করছি, এটা আমি পিন কমেন্টে আনসারটা দিয়ে দেবো, হ্যাঁ আমি একবার এটা চেক করছি। আচ্ছা তারপরে এখানে জারণ সংখ্যা বলছে H4P2O7, কি করবে আর 4 প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, তাহলে কত, এইখানে ফসফরাস আসবে 5, 10 4, ওই 6, এখানে আসবে 3, আর এখানে 4 প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে এখানে আসবে 4, মানে 5 3 4, 5 3 4, তাহলে অপশন ডি 5 3 4 ডাইরেক্ট আসছে, এটা তো হয়েই গিয়েছে। আচ্ছা এই দেখো বলতে বলতে চলে এসছে, আচ্ছা সেদিনকের ভিডিও এটা বলে দিয়েছিলাম, তো এখানে ডাইরেক্ট বলা যাক, KMnO4 এর সাথে গাঢ় বেগুনি বর্ণ অক্সালিক অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়ায় অদৃশ্য হয়ে যায়, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কিচ্ছু না,
আন্ডার অ্যাসিড মিডিয়াম MnO4 মাইনাস থেকে আমরা Mn2+ যাই, তাই MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজ ছিল +7, সেখান থেকে +2, 7 থেকে 2, জারণ সংখ্যার সম্পূর্ণ পরিবর্তন। আচ্ছা, জারণ সংখ্যার সম্পূর্ণ পরিবর্তন তো, হ্যাঁ, এখানে জারণ সংখ্যার সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে 5, কারণ 7 থেকে 2-এ যাচ্ছে, তাহলে সম্পূর্ণ পরিবর্তন কত? 5-এর পরিবর্তন হচ্ছে। আচ্ছা, কোনটি অসমঞ্জস বিক্রিয়া? কি বললাম অসমঞ্জস বিক্রিয়ায়? অসমঞ্জস বিক্রিয়ার সহজ টেকনিক, এবার ডিসপ্রপোর্শনেশনে যেটা রিঅ্যাক্টেন্ট থাকবে সে একবার অক্সিডাইজ হবে, একবার রিডিউস হবে, মানে তার একবার জারণ স্তর বাড়বে, একবার জারণ স্তর কমবে, এটা হচ্ছে পয়েন্ট। সে নিজে ব্যক্তিগতভাবে মিডল পজিশনে থাকবে, মাঝামাঝি একটা জায়গায় থাকবে। যেমন ধরো শুরুতেই আমরা এই অপশনটাকে বাদ দেব, কারণ এখানে 7 থেকে শুধুমাত্র 4-এ যাচ্ছে, হবে না। এটাও হবে না, কারণ 7 থেকে শুধুমাত্র 2। আচ্ছা, এটা এটা দেখো, যে এইখানে খুব দেখে তুমি সহজেই বাদ দিতে পারো। কেন? দিস উইল বি দ্য কারেক্ট আনসার, কারণ KMnO4 ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের হচ্ছে 3টে মোটামুটি ভাবে জারণ স্তর, যেগুলো সব থেকে কমন, 7 +7 একটা, +6 একটা, +4 একটা, এবং +2 একটা। তা এর মধ্যে ডিসপ্রপোর্শনেশন বা যেটা বলেছিলাম মাঝামাঝি থাকলে অসমঞ্জসের ক্ষমতা আছে এদের দুজনের, ম্যাঙ্গানিজ 6 আর ম্যাঙ্গানিজ 4। কারণ ম্যাঙ্গানিজ 7-এ যদি থাকো, ম্যাঙ্গানিজ 7 হাইয়েস্টে আছে, ওখান থেকে শুধু কমবে, নিজে বিজারিত হবে, হয় অন্যকে জারিত করবে, এটা উত্তম জারক দ্রব্য। এইটা নিজে একদম লোয়েস্ট আছে, নিজে ওখান থেকে বাড়তে পারে, মানে নিজে জারিত হবে, নিজে অক্সিডেশন করবে, অন্যকে রিডাকশন, মানে ভালো বিজারক দ্রব্য। আর ডিসপ্রপোর্শনেশনে এরা দুজন অংশগ্রহণ করতে পারে। এবার এই অপশনের দিকে যদি তাকাও, এই যে ম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজ +6-এ আছে, তাই জন্য ফার্স্ট অপশনটা ডিসপ্রপোর্শনেশন। এইভাবে দেখে বলে দেওয়া যায়। দেখো 6 থেকে 7 এই জায়গাটা হলো অক্সিডেশন, আর এই 6 থেকে যথাক্রমে এই যে 4 এই জায়গাটা হলো রিডাকশন, রিডাকশন, অক্সিডেশন রিডাকশন। ক্লিয়ার পয়েন্টটা? এটা বলতে চেয়েছে। হলো, তারপরে চলে আসে, এই দেখো, এটা অলরেডি এই কোশ্চেনটা নিতে বোধহয় এসেছিল 2023-24-এ, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড অলরেডি তোমার সামনে করেছি। কি ছিল? SOOS লিঙ্কেজ, এই হচ্ছে পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তো তুমি দেখে নাও কতগুলো বন্ড, কি কি দেখো, এস ডবল বন্ড ও কটা আছে? হ্যাঁ, 4টে আছে। 2টি SOH আছে, আছে 2টি SOH আছে। একটি SOS নেই, নেই, নেই। পাইরোসালফিউরিক, এই যে এইটা হবে ওলিয়াম। কিভাবে বুঝলাম? এই দেখো, একটি SOS আছে, আমি আগে করে দিয়েছি। সালফিউরাস, সালফিউরাস তো দুটো, আচ্ছা একটি SO, এই দেখো, এই দেখো, এর সঙ্গে 3, এর সঙ্গে 3, সি এর সঙ্গে 1, এর সঙ্গে 3, সি এর সঙ্গে 1, এর সঙ্গে 3, সি এর সঙ্গে 1, আর দেখতেও হবে না। সালফিউরিক অ্যাসিড তো ডাইরেক্ট আছে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি? এস ডবল বন্ড OH, ব্যাস, দুটো এস ডবল বন্ড, দুটো SOH বন্ড আছে, ব্যাস, গল্প শেষ। এই তো বলতে চেয়েছে, আর তো কিছু নেই, পয়েন্ট তো এটাই। চলো এগোলাম, এগোলাম। আচ্ছা, জারণ সংখ্যার পরিবর্তন হয়, জারণ সংখ্যার পরিবর্তন 5। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এই দেখো, ডাইরেক্ট কোয়েশ্চেন, ডাইরেক্ট টিক মারো, 5। কারণ এখানে জারণ সংখ্যার পরিবর্তন হবে যথাক্রমে 8, এখানে 3 থেকে, এখানে 4, এখানে সব মিলে 2 এর পরিবর্তন, এটায় 6 এর পরিবর্তন, এটায় +6 থেকে এটা 3 এর পরিবর্তন, এটায় 7 থেকে 2 5 এর পরিবর্তন। বোঝা গেল? পরেরটায় আসি। আচ্ছা, কি বলছে? আচ্ছা, এইটা আরেকটা প্রশ্ন, এগুলো ডিপ হয়ে করা। প্রথমটাতে দেখো HOCl, HOCl এর দিকে যদি তাকাও, এটা হচ্ছে HOCl, এটার মধ্যে এটা OH- আর Cl+,
Cl প্লাস, তাহলে এখানে ক্লোরিন নিজে বিজারিত হয়েছে, ক্লোরিন বিজারিত, আর এখানে A-1 থেকে 0, H2O2 জারণে অংশগ্রহণ, তাহলে যে H2O2 যখন নিজে জারিত তখন অন্যকে বিজারক, তার মানে বিজারক দ্রব্য। সমীকরণ এ তে H2O2 বিজারক, মূলত বিজারক হিসেবে। আর 3 2 আর পরেরটাতে হ্যাঁ, পরেরটাতে নিজে, পরেরটাতে দুটোই হতে পারে, -2, দুটো ক্যারেক্টারই আছে সমীকরণ এ বি দুটোর মধ্যেই। 3 প্লাস, এইটা হবে দুটোতেই, মানে দুটোতেই H2O2 দুটো ক্যারেক্টারই দেখতে পাচ্ছি। কেন? কারণ এখানে দেখো -1, এখানে আয়োডিনটা যেমন রিডিউস হলো, তেমন এই জায়গাটা খেয়াল করো, -1 থেকে এটা -2 আর 0, -1 থেকে 0 অক্সিডেশন, -1 থেকে -2 বিজারণ। দুটোই হবে, দুটোই হবে, দুটোই হবে। আচ্ছা, এখানে কার্বনের সংখ্যা, এখানে CH4 এ কি হবে? এটা -4, এখানে এটা হয়ে যাবে +4, এটা -4 থেকে +4, জারণ সংখ্যার পরিবর্তন তো, জারণ সংখ্যার পরিবর্তন -4 থেকে +4, -4 থেকে +4। আচ্ছা, K2, এটাও কমন, ভালো প্রশ্ন। K2O, হ্যাঁ K2O2, এত জাস্ট ক্যালকুলেট করে নেওয়া। এটা ডাইরেক্ট কোয়েশ্চেন, সেলফে করতে দিই, এটা খুব কমন প্রশ্ন, এগুলো আমি বলে দিলে হবে না। তো ভালো কোয়েশ্চেন দেখি, দাঁড়াও, ভালো প্রশ্ন কি করা যেতে পারে। আচ্ছা, এই দেখো ক্রোমিল ক্লোরাইড বলেই দিয়েছে, ক্রোমিল ক্লোরাইড, মানে এটা এটা আমি অ্যাকচুয়ালি একটা স্যাম্পল প্রশ্ন হিসেবে রেখেছিলাম। আম্লিক মাধ্যমে KMnO4 আর KI এর পরিবর্তনে, হ্যাঁ জারণ সংখ্যা পরিবর্তন, এক্ষুনি বললাম, স্যাম্পল আগে বলেই দিলাম। বিভিন্ন মৌলের একাধিক জারণ স্তর, কোন বিকল্পটি মেলানো মেলানো নয়? আচ্ছা, কিছু বিশেষ দরকার নেই। আহ আচ্ছা, এইটা ঠিকভাবে এইটা ঠিকভাবে মেলানো নয়, এটা ঠিকভাবে মেলানো নয়, কারণ নাইট্রোজেন +1 কোনোভাবেই হবে না, নাইট্রোজেন +1ও হবে না। নাইট্রোজেনে আরো একটা প্রবলেম আছে, +5 হওয়াটাও খুব ডিফিকাল্ট, কারণ ছোট আকার, খালি ডি উপকক্ষ, অনুপস্থিত, খালি ডি উপকক্ষ অনুপস্থিত, খালি ডি উপকক্ষ অনুপস্থিত। ক্লিয়ার পয়েন্টটা? খালি ডি উপকক্ষ অনুপস্থিত, আর কিছু দেখার দরকার নেই এখানে। আচ্ছা, কি বলেছে? আম্লিক মাধ্যমে তীব্র জারক রূপে কাজ করে, এখানে জারণ স্তরের পরিবর্তন খুব ঝামেলার কিছু নয়। কি হয় আম্লিক মাধ্যমে? দেখো এইগুলো একদম বেছে বেছে খুব ভালো ভালো কোয়েশ্চেন গুলোকে নিয়েছি। Cr2, দেখো এটা ডি অ্যান্ড এফ এও পড়ে এলে, Cr2O7 2-, দেখো জারণ স্তরের পরিবর্তন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা 6 হওয়ার, যাই হোক সেটা হবে না। Cr2O7 2- থেকে Cr3+, মানে তুমি যদি সহজে বলো তাহলে এখানে ক্রোমিয়াম 6 থেকে যথাক্রমে 3টি ইলেকট্রন ট্রান্সফার হয়, 3টি ইলেকট্রনের ট্রান্সফার হয়, 6 থেকে 3, বোঝা গেল? 6 থেকে 3। আচ্ছা, অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা হচ্ছে আন্তরাণবিক, হ্যাঁ এটা অসমঞ্জস বিক্রিয়া নয়, ভুল বক্তব্যটি, এইটাই তো ভুল বক্তব্য, প্রথমটাই। এটা অন্তরাণবিক, অবশ্যই অবশ্যই, ইন্ট্রামলিকুলার OH- তীব্র জারক বিজারক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আচ্ছা, ক্যানিজারো, এটা প্রথমে বলে দিই, এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তাহলে ক্যানিজারো বিক্রিয়া কোনো কিছুতে যদি হয়, ক্যানিজারো রিঅ্যাকশন বা ক্যানিজারো বিক্রিয়া, তা ক্যানিজারো হলে
তুমি তো এমনি তার মধ্যে একবার জারণ পাবে, একবার বিজারণ, শত জারণ বিজারণ নিজে থেকে। এটা কি হচ্ছে? এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। সেখান থেকে যেটা পেলাম এটা হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড। দেখো কি হয়েছে, একবার সিএইচ ওটা বিজারিত হয়ে অ্যালডিহাইড, আর সিএইচ ওটা জারিত হয়ে যথাক্রমে অ্যাসিড। এই তো পয়েন্ট। কত জারণ বিজারণ, অসমঞ্জস বিক্রিয়া, এটা দারুণ। এটা অবশ্যই অসমঞ্জস বিক্রিয়া হওয়া উচিত ছিল, ডিসপ্রপোর্শনেশন। কি বলবে, ভুল দিয়েছে এটা। চলো চলো চলো, আমি এখানে বিভিন্ন দিককে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা এখানে দাঁড়াও, এখানে আচ্ছা কিছু কম্বিনেশনের পয়েন্টে যদি বলি, হ্যাঁ এখানে আর এখানে বলার মতন কি, আচ্ছা এইটা এখনো বিজারক, এইটা এখনো অক্সিডেশন নাম্বার দিয়ে, না এই প্রশ্নটা, এই সেটটা দাঁড়াও, এই সেটটা আলাদা করে করতে হবে, এই পার্টিকুলার সেটটা। দাঁড়াও, এটা আলাদা করে করানোর দরকার আছে, এটা আলাদা করে বলার দরকার আছে। আচ্ছা কি বলেছে, একটি বিজারক পদার্থের সেট সবাই নিজে যে জারিত বিজারক, বিজারক, আচ্ছা জারক পদ বিজারক, বিজারকের মধ্যে আহ বিজারক পদার্থের সেট না, এইটা হবে। তুমি বলবে কেন স্যার, এটা কিভাবে তুমি বুঝলে? এটা বোঝার খুব সহজ উপায় তোমায় বলে দিই। চুপচাপ এখানে দেখো HNO3। HNO3 মানেই কি, তুমি তো এটা জানো, তীব্র জারক দ্রব্য। এখানেও এই যে এই ব্যাটা আছে, এ সিমিলার, মানে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ নিজের হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে, ফুল পোটেনশিয়ালে রয়েছে। তো ওইখান থেকে তার অক্সিডেশন স্টেট তো ন্যাচারালি ডাউন হবে না, অক্সিডেশন স্টেট ডাউন হলেই তো পয়েন্ট সামনে চলে আসছে। অক্সিজেন পরমাণু তাদের জারণ সংখ্যার ঊর্ধ্বক্রমে, OF2 OF2, এ তো সেলফ করতে হবে, এ অক্সিজেনের জন্য প্রথমেই যেটা বলে দিলাম, সেলফ। একটা দুটো হোমওয়ার্ক থাক। নিম্নক্রমে ভুল হিসাবে, সেলফ 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 এক্ষুনি ইলাবোরেট করে ডিসকাস করে এসেছি, ইলাবোরেট করে ডিসকাস করেছি। আচ্ছা কোনটি তিনটি যৌগের সমাবেশে প্রতিটি যৌগ জারক এবং বিজারক পদার্থ, প্রতিটি যৌগ জারক। আচ্ছা এই প্রশ্নটার সহজ টেকনিক কি, দেখতে হবে যেখানে এদের অক্সিডেশন স্টেটটা মিডিলে আছে, যেখানে এদের অক্সিডেশন স্টেটটা মিডিলে আছে, ইন্টারমিডিয়েটে আছে, সেইটার কথা বলা হচ্ছে। যেটাই থাকবে সেটা আনসার হবে। যেমন ধরো জারক বিজারক, যেমন এটা শুরুতেই বাদ দিয়ে দাও, এটা শুরুতেই বাদ, এটা শুরুতেই বাদ। কেন বলেছে, প্রতিটি যৌগ জারক পদার্থ এবং বিজারক পদার্থ, এরা দুজনে, এরা শুরুতেই দুজনকে বা তীব্র জারক, এও ঠিক তাই তীব্র জারক। একমুখী, একমুখী বলে এটা বাদ পড়ে যাবে, একমুখী বলে এটা বাদ পড়ে যাবে। আরেকজন বাদ পড়বে, দেখবে এ বাদ পড়বে। তুমি বলবে কেন স্যার, এ বাদ পড়ার সহজ উপায়, +7। এইভাবে করতে হয়, অপশন এটা। কেন, কারণ অক্সিজেন -1, সালফার +4, আর এখানে এ হচ্ছে বোধ হয় -+3। দেখো এর জন্যে 3 থেকে 5-এ যেতে পারো তুমি, আবার 3 থেকে +1-এ যেতে পারো। এর জন্য +4 থেকে +6-এ যেতে পারো, +4 থেকে -2-তে যেতে পারো, দুদিকেই যেতে পারে। -1 থেকে 0 যেতে পারো, -1 থেকে -2 যেতে পারো, দুদিকেই যাওয়া সম্ভব। ওই জন্য বিজারক পদার্থ ওইটা আনসার হবে। বুঝলে, ভালো করে দেখো, যা যা বললাম একবার আগে কি বললাম ভাবো, কি বললাম ভাবো। আচ্ছা তারপরে যেটা বলছিলাম, তাহলে এটা দেখে দেখে নিলে। আচ্ছা এখানে দেখি, আর এই প্রশ্নটার মধ্যে আছে, এই প্রশ্নটা একবার দেখেই নিই। আচ্ছা এটাই কি কি দিয়েছে দেখো, এই প্রশ্নটা বিশেষ করে, এটা তো ওই ব্যালেন্সিং এর প্রশ্ন বড় করে আছে। কি দিয়েছে দেখো, প্রথমে বলেছে ইটস আ নন, এইটা একটা নন স্টোইচিওমেট্রিক অক্সাইড, এর ক্ষেত্রে জারণ স্তর কি করে ফাইন্ড আউট করবে। দেখো মলিকিউলটা আলটিমেট নিউট্রাল আছে, তাহলে আমায় যেটা করতে হবে এর জন্য, আয়রন 0.94 × x প্লাস
অক্সিজেনের জন্য -2 × 1 = 0, তাহলে x = যেটা দাঁড়াচ্ছে 2 / 0.94, তাহলে 0.94 হলে এই ধরো এটা হচ্ছে 188, 120, তাহলে 260, ওই 2.12, তাহলে অক্সিডেশন নাম্বার ওই রকমই আসবে। মানে আলটিমেট হচ্ছে 200/94, 200/94, এই যে এইটা হবে কারেক্ট আনসার। কেন? পরেরটায় কার্বন মনোঅক্সাইড পাই অ্যাকসেপ্টার নিউট্রাল লাইগ্যান্ড, আর এটাও তো ঠিক তাই, এটা তো ডোনেট করে নিউট্রাল লাইগ্যান্ড, দুটোই তো নিউট্রাল, সবই তো এখানে নিউট্রাল লাইগ্যান্ড না, তাই জন্য জারণ স্তর কি হবে? 0 আলটিমেট। আর এখানে কি দিয়েছি? এখানে আমরা কি দিচ্ছি? জারক বিজারক পথের মোলার অনুপাত। এখানে তোমাকে ওই ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সিং, ঠিক আছে? ব্যালেন্সিংটা নিয়ে শুধু শুধু লম্বা করবো না এখন ভিডিওটা, এটা আমি করে দিচ্ছি আলাদা করে, মানে এটা আমরা লাইভে করে দেবো, লাইভে করে দিলে বেটার হবে আরো। ঠিকই আছে। আচ্ছা, মোটামুটি তাহলে অক্সিডেশন স্টেটের একটা আইডিয়া পেলে, অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বারের বিষয়। আর বিশেষ যেটা বলার সেটা হচ্ছে এইটার ক্লাসের পিডিএফটা লাগলে সেটাও বলবে, এবং ডিপিপিটা আমরা দিয়ে দেবো। আমি অক্সিডাইজিং রিডিউসিং এজেন্টের ওপরেই ডিপিপি দিচ্ছি, ওই ডিপিপি গুলো খুব ডিফিকাল্ট নয়, প্র্যাকটিস করো। আচ্ছা, ডিপিপিতে বাংলা সবসময় পুরো সম্ভব হয়নি ওইভাবে টপিক ওয়াইজ, ডিপিপি মূলত ইংলিশে আছে, তো অসুবিধা নেই। যেটা যেটা সমস্যা আছে আমরা তো ডাউটেরও ব্যবস্থা করে দেবো, ডাউটগুলো নেওয়া, ডাউটগুলো দেখানোর, তো সেইখানে অবশ্যই ডাউটগুলো প্রত্যেকে দেখাবে। এই তো বিষয়, আর কিছু বলার নেই। এবং এটাই কিন্তু এই রাস্তাটা মানে উড়ানটা তোমার দেখাবে, এইটাই কিন্তু যে তোমার উত্থান অবশ্যই আমাদের স্বপ্ন, কিন্তু স্বপ্ন তো দেখলে বাস্তবায়িত হয় না, সেটাকে পরিশ্রম করতে হবে। এবং এই মুহূর্তে প্লিজ এই কথাটার সত্যতা আনতে পারো তোমরাই। কিভাবে? এইভাবে, এই মুহূর্তে যে 1.5 মাস সময় তোমার হাতে আছে, তুমি এইটা সবার আগে দরকার, জানো তো, সেলফ বিলিফটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এবং এইটা যদি তোমার থাকে, ডাব্লিউবি যেই কোনো জীবনের যে কোনো মোমেন্টে তুমি সাকসেসফুল হবে। নিজের ওপরে ভরসাটা ভীষণ ভাবে রাখো, তুমিই পারবে, তোমার মধ্যেই সেই পাওয়ার আছে, সেই ক্যাপাবিলিটি আছে। তুমি এই জায়গাটা কিন্তু, এইটা তোমার উত্থান বিষয়টা সেরকম নয়। তুমি নিজের উপরে ভরসাটা রাখো, শুধু পরিশ্রমে মন দাও, ফলের আশা করো না। পরিশ্রম যত করবে তত সেই জায়গা থেকে কিন্তু আরো বেটারমেন্ট তোমার হবে, আরো ভালো, আরো উন্নত একটা জায়গায় তুমি পৌঁছবে, আরো সাকসেসফুল হওয়ার দিকে এগোবে। এটাই দিনের শেষে বলার, আর তো কিছু বলার নেই। তাহলে পরবর্তী ক্লাসটা খুব আরেকটা জিনিস একটু কমেন্টে বলো যে লাইভ চাইছো কিনা, তাহলে আমরা লাইভে শিফট করব, খুব তাড়াতাড়ি লাইভ সেশন নিয়ে চলে আসবো। এই সপ্তাহে আমাদের প্ল্যানও রয়েছে লাইভ সেশন, তোমরা একটু লিখে দিলে আমরা আরো মোটিভেটেড হই। ঠিক আছে, এই বলার। ভালো করে পড়তে থাকো, ক্লাসের নিয়ে কোনো কোয়ারি থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা জানিও। আর ডিপিপিটা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি, মানে আজকেই পেয়ে যাচ্ছ পুরোটা, দেখে নিও পুরোটা। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।